হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজিক্সের রিভিশন সিরিজে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায়ের এই অধ্যায়ের আপেক্ষিকতার ম্যাথগুলাতে অনেক স্টুডেন্টের অনেক সমস্যা থাকে, যে টি নট কোনটা হবে, টি কোনটা হবে, এল এল নট বুঝি না। ওই জিনিসগুলা এবং আরও যত থিওরি এই চ্যাপ্টারে আছে সব কিছু আমরা এই একটা ভিডিওতে অনেক সুন্দরভাবে কভার করছি। এবং ভিডিওর শেষে আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যত নাম্বার প্রশ্ন আসছে সব কিছু সলভ করে দিছি। তো আমরা আজকের ক্লাস শুরু করি। দেখো, আমাদের প্রথম কথা হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি? আমি কোনো একটা কিছু হিসাব নিকাশ করার জন্য যেখান থেকে হিসাবটা করব, হ্যাঁ, যেখান থেকে হিসাবটা করব সেটা হলো প্রসঙ্গ কাঠামো। এখানে আমরা অত ডিটেইলসে বলতেছি না। এই জিনিসগুলো এখানে দেখো বলা আছে। তুমি এখানে এই যে জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো, এই দুটোর একটু ক্লিয়ার ধারণা নিয়ে রাখতে হবে, বুঝছো? মেইনলি জড় প্রসঙ্গ কাঠামো হলো যখন বস্তুর ত্বরণ থাকে না, বুঝছো? কোনো বস্তুর যখন ত্বরণ থাকে না, তখন ও যে প্রসঙ্গ কাঠামোটা হিসেবে কাজ করে সেটা হইতেছে জড় প্রসঙ্গ কাঠামো। এবং অজড় প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকবে, ঠিক আছে? ত্বরণ থাকবে। আমরা যত হিসাব নিকাশ করব সবই জড় প্রসঙ্গ কাঠামোতে হিসাব করব। ওকে, সবই জড় প্রসঙ্গ কাঠামোতে হিসাব করব। তোমরা এটা খেয়াল করছো কিনা, আমাদের কিন্তু এই চ্যাপ্টারে গতিশীল অবজেক্ট আছে কিন্তু কোনো ত্বরণ নাই, বুঝছো? কোনো ত্বরণ নাই কোনো কোনো বস্তুর, যে একটা রকেট যাইতেছে ত্বরণে যাইতেছে না, এসব হিসাব আমাদের এখানে হবে না। ওকে, ত্বরণ থাকলে ওইটা আমাদের জেনারেল রিলেটিভিটি হয়ে যাবে। ওকে, আমরা এখানে করবো হচ্ছে স্পেশাল রিলেটিভিটি, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। ওকে, মাইকেলসন মরলির পরীক্ষা, এটা নিয়ে বেশি কিছু বলার নাই এখানে। এই জিনিসগুলো বলা আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে পারো, এমসিকিউতে কাজে লাগতে পারে। ওকে, এটা বলে যে ইথার বলতে কিছু নাই। তারপর গ্যালিলিও রূপান্তরটা আসলে সঠিক না, আলোর বেগ একটা ধ্রুব রাশি। ওকে, আচ্ছা, আমাদের আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য, এখান থেকে আমাদের এই চ্যাপ্টারের মেইনলি শুরু। প্রথম সূত্র, জড় বা গ্যালিলীয় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ অভিন্ন থাকে। এই সূত্রটার মানে এরকম যে, তোমার ধরো দুইটা কাঠামো আছে, এই কাঠামোটা স্থির অবস্থায় আছে আর এই কাঠামোটা ভি বেগে গতিশীল। তাহলে এই কাঠামোতে তুমি যদি এফ ইকুয়াল টু এম এ লিখতে পারো, তাহলে এই কাঠামোতেও এফ ইকুয়াল টু এম এ লেখা যাবে। সূত্র সমূহ অভিন্ন থাকবে, সূত্রগুলো সব একই আকৃতিতে থাকবে। এগুলো জড় প্রসঙ্গ কাঠামোতে। এটা হলো আমাদের আপেক্ষিকতার প্রথম স্বীকার্য। আর দ্বিতীয় স্বীকার্য হইতেছে আলোর বেগ। আলোর বেগ সর্বদা সমান থাকে, ঠিক আছে? সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সমান থাকবে। মানে জিনিসটা কিরকম, যে তুমি যদি এই দিকে যাও 5 মিটার পার সেকেন্ড বেগে, আর ধরো এইদিকে আরেকটা বাস যেতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, তখন তুমি এখান থেকে তুমি এর বেগটা কত মাপবা? বলো দেখি, তুমি এখানে দেখলে কত মাপবা? 3 মাপবা না? 3 মাপবা। সে তোমার চেয়ে, আচ্ছা দাঁড়াও, আমরা হচ্ছে ওর বেগটা 8 করে দেই। হ্যাঁ, তাহলে 8 থেকে 5 বিয়োগ করে তুমি মাপবা যে 3, সে তোমার চেয়ে 3 বেশি আছে। ওকে, কিন্তু তুমি যদি এই 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকো এবং এখানে আলো চলতে থাকে, আলো যাইতেছে, আলো, তুমি আলোর পিছনে ছুটতেছো, তাহলে আলোর বেগ তুমি যদি এখান থেকে এখানে মাপো, তুমি সি মাপবা। তো মাপার কথা ছিল C-5, C-5 তুমি মাপবা না, তুমি ওই সি মাপবা। ওকে, এটাই ছিল আমাদের দ্বিতীয় স্বীকার্য, যে আলোর বেগ সবসময় ধ্রুব থাকবে, পর্যবেক্ষকের উপর ডিপেন্ড করবে না। এইখান থেকেই আমাদের বাকি সব, ওই যে দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন এবং ভর বৃদ্ধি, সবকিছু এইখান থেকে চলে আসে, বুঝছো? তো আমাদের আপেক্ষিকতার ফলাফল হতেছে এই তিনটা জিনিস: দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি এবং কাল দীর্ঘায়ন। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করতেছি। প্রথমে আমাদের দৈর্ঘ্য সংকোচন। ফার্স্ট অফ অল, তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে দৈর্ঘ্যটা সংকুচিত হবে, বুঝছো? দৈর্ঘ্যটা সংকুচিত হবে। এল নট, এখানে এল নট কে, এই জিনিসগুলো নিয়ে কনফিউশন। আমরা প্রথমত এল নট হলো প্রকৃত দৈর্ঘ্য, বুঝছো? এল নট হইতেছে প্রকৃত দৈর্ঘ্য, এবং এল কে আমরা বলতেছি আপেক্ষিক দৈর্ঘ্য। এল কে আমরা বলতেছি আপেক্ষিক দৈর্ঘ্য, অর্থাৎ আপেক্ষিকতার ফলে, হ্যাঁ, আপেক্ষিকতার ফলে আপেক্ষিকতার ফলে হ্রাস পাওয়া দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছো, আপেক্ষিকতার ফলে কমে যাওয়ার পরে কত হবে সেটা হলো এল। আর এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। আর এটা আমাদের আপেক্ষিকতার ফলে কত হয় সেই দৈর্ঘ্য এল। যেমন আমরা যদি বলি যে ধরো একটা স্পেসশিপ যাইতেছে,
স্পেসশিপ যাইতেছে, তুমি পৃথিবী থেকে এটাকে দেখতেছো। ওকে, তাহলে এটার প্রকৃত যে দৈর্ঘ্যটা, স্থির অবস্থায় যে দৈর্ঘ্যটা থাকবে সেটা এল নট হবে, আর তুমি যেটা মাপবা এখান থেকে সেটা এল হবে। বুঝছো, সেটা এল হবে, কারণ তুমি এটাকে ছোট দেখবা আপেক্ষিকতার কারণে, এই কারণে এটাকে তুমি এল দেখবা। মোট কথা, যদি আপেক্ষিক গতি থাকে দুইটা বস্তুর মধ্যে, আপেক্ষিক গতি থাকে, তাহলেই এই দৈর্ঘ্য সংকোচন এবং অন্যান্য ইফেক্টগুলো কাজ করবে। অর্থাৎ খেয়াল করো, এইদিকে যদি ধরো কেউ 0.8 সি বেগে যাইতেছে, আর এখানে আরেকটা রকেটও 0.8 সি বেগে যাইতেছে, তাইলে এই দুইটা রকেটের মধ্যবর্তী আপেক্ষিক বেগ কত? শূন্য না? অর্থাৎ এই রকেটের একজন পর্যবেক্ষক এই রকেটের আরেকজন পর্যবেক্ষককে স্থির অবস্থানে দেখবে, কারণ যখন এ এখানে চলে আসবে এও তো এখানে চলে আসবে, তো দেখবে যে আমার সামনে, আমরা তো সামনাসামনি আছি, তো দুইজন দুজনকে স্থির দেখবে। দুজন দুজনকে যদি স্থির দেখে, এখানে কিন্তু কোনো রিলেটিভিটি কাজ করবে না। বুঝছো? তো এখানে যে ভিটা, এই ভিটা আসলে আসল বেগ না, এই ভিটা আপেক্ষিক বেগ। যার সাপেক্ষে তুমি মাপতেছো তার সাপেক্ষে গতিশীল অবজেক্টটা কত বেগে আছে। এখানে তুমি যদি এখান থেকে মাপো, তোমার বেগ 0 আর ওর বেগ ভি, তাই এখানে আমরা এই ভি এর কথাটা বলি। বুঝছো? তো এখানে কিন্তু কোনো আপেক্ষিক বেগ নাই, ভি 0 হবে। অর্থাৎ এখানে কোনো আপেক্ষিকতা কাজ করবে না। কথা বুঝছো? আপেক্ষিকতা কাজ করবে না। এখানে আমরা একটা সুন্দর ছবি দেখাইছি, এটা হলো পাই ম্যান। বুঝছো? ওই যে এখানে ওর জামায় পাই লেখা আছে। তোমার এই লোক প্রথমে নর্মালি গতিশীল অবস্থায় আছে। বুঝছো? গতিশীল অবস্থায় আছে, ভালো। আর গতিশীল অবস্থায় থাকলে ও নিজের কাছে যখন সে নিজেকে দেখবে, তখন সে ঠিকই দেখবে সবকিছু, নিজের কাছে নিজেকে ঠিকই মনে হবে, কোনো প্যারা মনে হবে না। কিন্তু যখনই অন্য কেউ দেখতে যাবে, এই হইলো আমাদের এখানে অবজারভার। বুঝছো? এই হলো অবজারভার, অবজারভার। এ যখন দেখবে এই লোকটাকে, এই লোকটা যেহেতু এইদিকে ভি বেগে গতিশীল, এই লোকটা এইদিকে ভি বেগে গতিশীল, তাই এর সাথে এর একটা আপেক্ষিক বেগ আছে। তাই এই লোক যখন ওকে দেখবে, তখন সে এই সম্পূর্ণ এল নট দৈর্ঘ্যটা দেখবে না, এই দৈর্ঘ্যটা হলো এল নট। কিন্তু সে যেটা দেখতেছে সেটা দেখবে সে ছোট দৈর্ঘ্যটা, যেটা কিনা এল। ঠিক আছে? তো সে দেখবে কত, এটা কেমনে বের করবো? এই যে সূত্র, এল ইকুয়াল টু এল নট 1 - v² বাই c²। এইভাবে আমরা কাজ করে থাকি। ঠিক আছে? এটা একটা ইফেক্ট। বুঝছো? ইফেক্ট 1 লিখতেছি, ইফেক্ট 0, 1। এখানে এই অবজারভার এই সুপারম্যানকে ছোট দেখবে। ঠিক আছে? কেউ যদি দেখে তো এই সুপারম্যান ছোট হয়ে যাবে, এটা আমাদের প্রথম কথা। এখন সেকেন্ড কথা কি, এই যে অবজারভার, যে যাকে দেখতেছে এই সুপারম্যান, এখন ওর পার্সপেক্টিভটা যদি তুমি দেখো, ও কি দেখবে? দেখো, ও দেখতেছে কি, গাছগুলা কি হয়ে গেছে। এখানে গাছগুলা কতটুকু লম্বা? এল, আচ্ছা ধরো একটা একটা লম্বা এখানে আছে, এটা অন্য একটা কালার দিয়ে দেখাই। গাছগুলা ধরো এরকম একটা লেংথে আছে, কিন্তু গাছগুলা দেখো এখানে ছোট হয়ে গেছে। কেন? কারণ ওর সাপেক্ষে গাছেরও আবার গতি আছে। বুঝছো? ও তো নিজেকে স্থিরই ধরবে, তাই না? ওর সাপেক্ষে ও নিজে, ওর নিজের সাপেক্ষে নিজে তো স্থির। তাই ও যদি নিচে তাকায়, ও দেখবে যে গাছগুলা পিছন দিকে গতিশীল, তাই না? গাছগুলা পিছন দিকে গতিশীল। তো গাছগুলা যেহেতু পিছন দিকে গতিশীল, তাহলে ওর সাপেক্ষে এই গাছগুলার একটা গতি আছে যেটা ভি। এই গতির কারণে গাছগুলার দৈর্ঘ্য ছোট হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে গাছের প্রকৃত দৈর্ঘ্য যদি এল নট হয়, সে মাপবে এটাকে এল, এই দৈর্ঘ্যটাকে সে এল মাপবে। আশা করি দুইটা বুঝতে পারছো, দুইটা বুঝতে পারছো। এখন যদি তুমি এটার সাথে এটার কম্পারিজন করো, এই অবজারভার এই গাছটাকে নর্মালি দেখবে, নর্মালি দেখবে, কারণ এদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নাই। ঠিক আছে? ওকে, তো আমরা একটা অঙ্কতে যাইতেছি। যেমন ধরো যে এইখানে নভোচারী 0.6 সি বেগে গতিশীল অবস্থায় 30 সেন্টিমিটার ব্যাসের একটি থালায় ভাত খাচ্ছে, ভূপৃষ্ঠের পর্যবেক্ষকের সাপেক্ষে এর দৈর্ঘ্য কত মনে হবে? খেয়াল করবা, গতিশীল কত বেগে? এত বেগে গতিশীল, এটা ভি এর মান, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সে 30 সেন্টিমিটার ব্যাসের একটা থালায় ভাত খাইতেছে, এই যে এইটা কি প্রকৃত দৈর্ঘ্য না? প্রশ্নটা বলার ধরনটা খেয়াল করছো? বলছে এত সেন্টিমিটার ব্যাসের একটা থালায় ভাত খাইতেছে, এটা প্রকৃত দৈর্ঘ্য, অর্থাৎ এটা কিন্তু এল নট হবে, এটা এল নট হবে। এবং ভূপৃষ্ঠের পর্যবেক্ষকের সাপেক্ষে এর দৈর্ঘ্য কত মনে হবে? বলো। ভূপৃষ্ঠের পর্যবেক্ষকের সাপেক্ষে এর দৈর্ঘ্য কত মনে হবে? এটা হবে এল। কারণ এখানে আপেক্ষিকতা কাজ করবে। কারণ এই পর্যবেক্ষক যে দেখবে ওর সাপেক্ষে এই থালাটা গতিশীল, তাই না? এই থালাটা গতিশীল, যার কারণে এই ব্যাসটাকে সে কম দেখবে।
বুঝা গেছে? এটা যদি এল নট হয়ে থাকে এল, তো পরে এল তুমি এই যে এল নট এইভাবে বের করবো। আমরা এখানে বেশ অনেকগুলো ম্যাথই দেখাবো, কোনো ম্যাথই পুরোটা সলভ করে দিব না, জাস্ট এটা ক্লিয়ার করে দিব কোনটা এল কোনটা এল নট কোনটা টি কোনটা টি নট। তোকে এখান দিয়ে এগুলো সব কিছু বসায় জিনিসটা বের করবা, ঠিক আছে? এইখানে দেখো আমরা ওই প্রশ্নটা একটু ঘুরায় বলছি। এখানে নভোচারী এত বেগে গতিশীল অবস্থায় একটি থালায় ভাত খাচ্ছে, ভূপৃষ্ঠে পর্যবেক্ষকের সাপেক্ষে এর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার মনে হলো, তো নভোচারী এটাকে কত মাপবে? বুঝছো? এখানে এটাও বলতে পারে যে এর প্রকৃত দৈর্ঘ্যটা কত, এর প্রকৃত দৈর্ঘ্যটা কত। তো তোমাকে বুঝতে হবে যে দেওয়া আছে কি, পর্যবেক্ষকের সাপেক্ষে এর দৈর্ঘ্য এত মনে হলে, তো এখানে কি আপেক্ষিকতা কাজ করতেছে? আপেক্ষিকতা কাজ করলে কিসে আপেক্ষিকটা দেখবে, এল যেটা ওইটা দেখবে। তো এল হবে 30 সেন্টিমিটার, এবং নভোচারী যেটা মাপবে সেটা কিন্তু এল নট হবে। বুঝছো? নভোচারী যেটা মাপবে সেটা কিন্তু এল নট হবে, কারণ ওইটাই প্রকৃত এখানে। আমার কথা বুঝতেছো? ওইটাই এখানে প্রকৃত। তাহলে এল নটটা তুমি বের করবা। এল ইকুয়াল টু এল নট 1 - v² / c²। এখান থেকে এল 30 সেন্টিমিটার বসায় বাকি সব কিছু বসাবা, এখান থেকে এল নটটা তোমার বের হবে। তো আমরা এখানে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কথা এখানে বলতেছি, খেয়াল করো। দুইটা ম্যাথেই খেয়াল করবা, এল নট কোনটা হইছে, নভোচারী যেটা মাপতেছে। এখানেও দেখো, এত থালায় ভাত খাচ্ছে 30 সেন্টিমিটার, এইটা নভোচারী নিজে দেখবে। তাইলে এল এবং এল নট, এইখানে আমরা একটা কথা বলবো, সেটা হলো গতিশীল কাঠামোতে, গতিশীল কাঠামোতে নট সহ আমরা ধরবো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কথা, গতিশীল কাঠামোতে নট সহ হবে। আর গতিশীল না যেটা, ওইটাতে আমরা নর্মালি ইউজ করব। তাইলে এখানে গতিশীলকে যদি তুমি এটা ইজিলি বুঝতে চাও, হ্যাঁ ইজিলি বুঝতে চাও, তাহলে আমরা এটা বলতে পারি, যেখানে ভাত খাচ্ছে গতিশীলটা কে আছে, গতিশীল আছে নভোচারী, তাই নভোচারী যেটা মাপবে সেটা এল নট হবে, ঠিক আছে? কারণ ওইটাই প্রকৃত। আর তুমি এখানে স্থির অবস্থায় থেকে তুমি যেটা মাপতেছো সেটা হবে এল, ঠিক আছে? ওকে, তো এটা আমাদের দৈর্ঘ্যের মোটামুটি এটা একটা ব্যাপার। আমাদের এখানে আরো কিছু জিনিসপত্র আছে, দেখো ইদানিংকালে এখানে থেকে প্রশ্ন আসতেছে এরকম। তো আমাদের আমরা কেস 1 বলতেছি যে এখানে তোমার, আচ্ছা আমরা কেস 1-এর আগে একটা ব্যাপার বলি, আমাদের কোন দৈর্ঘ্যটা ছোট হবে? দৈর্ঘ্য ছোট হবে, ঠিক আছে। কোন দৈর্ঘ্যটা ছোট হবে? যদি কোনো বস্তুর একাধিক দৈর্ঘ্য থাকে তাহলে কোন দৈর্ঘ্য ছোট হবে? ভি এর দিকে যে দৈর্ঘ্য সেইটা ছোট হবে। ভি এর দিকে যে দৈর্ঘ্য সেটি ছোট হবে, প্লাস ভি এর সাথে লম্ব দিকে যে দৈর্ঘ্য সেটা অপরিবর্তিত থাকবে। এই দুইটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, রাখতেই হবে, অপরিবর্তিত থাকবে। মানে আমি কি বলতে চাইতেছি, দেখো কেস 1 বলি, এখানে তোমার এটা একটা বর্গাকার মাঠ, ওকে, এটা একটা বর্গাকার মাঠ। এখন কি হয়েছে, একটা রকেট এই বরাবর যাইতেছে, বুঝছো? এই বরাবর যাইতেছে, ভি বেগে একটা রকেট যাইতেছে। এখন ভি বেগে যদি রকেটটা যায়, খেয়াল করবা এই রকেট থেকে যখন এই লোকটা নিচের দিকে তাকাবে, হ্যাঁ নিচের দিকে তাকাবে, তখন সে কি মাপবে? এই দৈর্ঘ্যগুলো ছোট মাপবে না, কারণ এই রকেটের সাপেক্ষে এই দৈর্ঘ্যগুলো কি পিছন দিকে গতিশীল, তাই না? রকেট এর ভিতরে যে নভোচারী বসে আছে তার, সে যখন দেখতেছে এই মাঠটাকে, এই মাঠের সবকিছু কি পিছন দিকে গতিশীল, তো কত বেগে? ওই একই বেগে। তাই এখানে আপেক্ষিকতাটা এইভাবে কাজ করবে যে রকেট রকেট এখন দেখো, যখন তুমি রকেট থেকে মাপতেছো এখানে ব্যাপারটা কিন্তু আলাদা। তুমি এখানে অবজারভার হিসেবে মাপতেছিলা, অবজারভার হিসেবে গতিশীল বস্তুর মাপতেছিলা, কিন্তু এখন তুমি গতিশীল বস্তুর ভিতরেই আছো। তো এখন তুমি ভিতর থেকে এই জিনিসগুলোর যে দৈর্ঘ্য মাপবা সেগুলো এখন ছোট হবে, কারণ এই জিনিসগুলাই এখন তোমার সাপেক্ষে পিছন দিকে গতিশীল। কথা বুঝছো? এই জিনিসগুলো এখন তোমার সাপেক্ষে গতিশীল, ওকে। তো পিছন দিকে গতিশীল, ভালো কথা। তাইলে কি এই দৈর্ঘ্যগুলো এখন ছোট হয়ে যাবে? বুঝছো? এই দৈর্ঘ্যগুলো এখন ছোট হয়ে যাবে, এই যে এটাই। কোনটি ছোট হবে? ভি এর দিকে যে দৈর্ঘ্য, এটা যদি ভি হয়,
ভি এর দিকে এখানে কি এই দৈর্ঘ্যটা আছে আর এই দৈর্ঘ্যটা আছে না, ভি এর দিকে, ভি তো এই দিকে, ভিটা হইলো এই দিকে, এই দুইটা দৈর্ঘ্য ছোট হবে। আর ভি এর সাথে লম্বভাবে যে দুইটা দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা, এটা কি ভি এর দিক হইলো এই দিকে, এই দিকে, ভি এর সাথে লম্ব কোন দিক, এই দিক, এই দিকে কোনো কিছুই ছোট হবে না। তাইলে আমরা যেটা বলবো, এখানে এই ছবিটা চেঞ্জ হয়, এই যে এই বড় বাহুটা চেঞ্জ হয় এরকম ছোট হয়ে যাবে, এই বড় বাহুটা চেঞ্জ হয় এরকম ছোট হয়ে যাবে, এবং এই 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 দুইটার কোনো চেঞ্জ ঘটবে না। আমি বুঝাইতে পারছি? এরকম একটা ব্যাপার এখানে ঘটবে। ওকে, তো এখানে তাহলে জিনিসগুলো কিভাবে ছোট হইতেছে, এই যে এদের প্রকৃত দৈর্ঘ্য কত, মাঠের যে আসল দৈর্ঘ্য সেটা যদি এল নট হয়, তাহলে রকেট থেকে এরা এটাকে কম মাপবে, সেটা কিনা এল হবে। এখন তোমরা এই জিনিসটা যদি এখানে একটু করো, জিনিসটা একটু কিন্তু কনফিউজিং তোমাদের কাছে লাগতে পারে। গতিশীল কাঠামোতে নট সহ, এখানে তো আবার আমি উল্টা বলতেছি, কারণ আমি বলতেছি যে এটার প্রকৃত দৈর্ঘ্য এল নট, এটা তো আবার স্থির অবস্থায় দৈর্ঘ্য, স্থির অবস্থায় তাহলে নট সহ কেন হইতেছে? হ্যাঁ, জিনিসগুলো এভাবে মিলাইতে গেলে খুবই মুশকিল জিনিসগুলা। হ্যাঁ, এটাও এইভাবে মিলানো যাবে, বুঝছো? এই যে গতিশীল কাঠামোতে নট সহ এইভাবে আমরা মিলাইতে পারবো, কিন্তু আমাদের এইভাবে চিন্তা করলে সবচেয়ে ইজি হয় যে প্রকৃত দৈর্ঘ্যটা এল নট, আর আপেক্ষিকতার ফলে যেটা হবে সেটা হবে এল, তাইলেই সবচেয়ে সুবিধা হয়। ওকে, এখন গতিশীল কাঠামোতে নট সহ আমরা এটাকে এখানে কিভাবে মিলাইতে পারি? এখানে গতিশীল কাঠামোটা কে, এখন সব গতি তো আপেক্ষিক, বুঝছো? যখন তুমি এই রকেটের ভিতর থেকে মাপবা, বুঝছো, রকেটের ভিতর থেকে যখন মাপবা, তখন কিন্তু তুমি বসে আছো রকেটের ভিতরে, তুমি সহ পুরা রকেটটা কিন্তু স্থির তোমার সাপেক্ষে, তোমার সাপেক্ষে পুরা রকেটটা স্থির, তোমার সাপেক্ষে গতিশীল কে, মাঠটা। তাই মাঠের যে মেজারমেন্টগুলো ছিল সেগুলো নট সহ হবে, যেগুলোর তুমি এল মাপবা, বুঝছো? আচ্ছা, একটু বেশি কমপ্লেক্স হয়ে যে মনে মনে হইতে পারে, আমরা ওইভাবে আসলে যাইতেছি না, আমরা বলতেছি যে এল নট প্রকৃত দৈর্ঘ্য আর এল আপেক্ষিক দৈর্ঘ্য, এটা তুমি তাইলে এখন এই হিসাবে বের করতে পারবা, বুঝছো? যে এল নট ছিল, এটা কমে কত হয়েছে, আর এগুলা কিন্তু সেমই থাকবে, বুঝছো? ধরো এগুলা এল নটই ছিল, এগুলো সবই এল নট ছিল, তো এটা কিন্তু এল নটই থাকবে। তাইলে এখানে কিন্তু ক্ষেত্রফলের একটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার ঘটে। এখানে ক্ষেত্রফল কত, এ নট, এল নট স্কোয়ার না, বর্গ। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে বলো তো? এখানে ক্ষেত্রফল কত হবে? এই এল ইন্টু এল নট হবে, তাই না? এখন এলটা আবার কি, আমরা এটা লিখি, এটা লিখে রাখছি না, এল নট ইন্টু 1 - v² / c²। ওকে, আর এখানে তো এল নট আরেকটা ছিলই, এই দুইটা গুণ করে এল নট স্কোয়ার এরকম আসবে। আর এই এল নট স্কোয়ার জিনিসটা কি, আগের এরিয়াটা, এইটা। অর্থাৎ এ ইজ ইকুয়াল টু এ নট, আমরা এই সূত্রটা লিখতে পারি। অর্থাৎ ক্ষেত্রফলও কিন্তু এই সিমিলার একটা সূত্র ফলো করে চলে। এটা আমরা পরীক্ষায় ইউজ করবো না, হ্যাঁ, অ্যাডমিশনে ইউজ করা যাবে, আমরা এইচএসসিতে এটা ইউজ করবো না, এই প্রসেসটা ফলো করব। যদি বলে যে ক্ষেত্রফলের কি চেঞ্জ ঘটবে, বুঝছো, ক্ষেত্রফলের কি চেঞ্জ ঘটবে, আমরা যদি আরেকটা কেস দেখাই, দেখো, আম, এটা ধরো একটা বর্গ। এখন এই বর্গাকার একটা মাঠ, হ্যাঁ, বর্গাকার একটা মাঠ, একটা রকেট কি করছে, এই বর্গের দুইটা কর্ণ, তাই না? এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এই বর্গের একটা কর্ণ বরাবর একটা রকেট আসতেছে, ভি বেগে গতিশীল হবে। ওকে, ভি বেগে গতিশীল হবে। এখন এখানে তাহলে এখন 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 কি কি চেঞ্জ ঘটবে, যদি কর্ণ বরাবর আসে, খেয়াল করবা, কর্ণ বরাবর আসলে সে ওই যে কি বললাম, দৈর্ঘ্য যেই বরাবর, ভি এর দিকে যে দৈর্ঘ্য সেইটা ছোট হবে। তো ভি এর দিকে এখানে এই দৈর্ঘ্যটা আছে না, তাহলে এইটা ছোট হবে, বুঝছো? এইটা ছোট হয়ে এরকম হয়ে যাবে। আর ভি এর সাথে লম্বভাবে কোন দৈর্ঘ্য আছে, ভি এর দিকটা তো এইটা, এর সাথে লম্ব কি এইটা না, কর্ণ দুইটা তো পরস্পর লম্ব হয়, তাহলে এটা কিন্তু লম্ব। এটা যদি লম্ব হয়ে থাকে, এটা যদি লম্ব হয়ে থাকে, তাইলে এই দৈর্ঘ্যটা কিন্তু চেঞ্জ হবে না, এই দৈর্ঘ্যটা এইটুকুই থাকবে। ফলে আমাদের আকৃতিটা চেঞ্জ হয়ে এইরকম কিছু একটা হয়ে যাবে, বুঝছো? আকৃতিটা চেঞ্জ হয়ে এমন কিছু একটা হবে। আচ্ছা, এটা আঁকানোটা একটু মুশকিল হইতেছে। হ্যাঁ, এখান থেকে এইটা আর এখান থেকে এটা, তার মানে এটা বর্গ থেকে রম্বস হয়ে যাবে যদি কর্ণ বরাবর বস্তু গতিশীল হয়, বুঝছো? এখানেও কিন্তু ক্ষেত্রফলের হিসাব নিকাশ করা যায়, বুঝছো? ক্ষেত্রফলের হিসাব নিকাশ করা যায়, ছোট্ট করে করে দিই। এখানে শুরুতে ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্যগুলো ধরো এ নট ছিল, আর তখন এই কর্ণের দৈর্ঘ্যটা কত ছিল,
বাহুর বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হয়? a√2, তাই না? তো এটা a0√2 হবে, a0√2 হবে। তাইলে শুরুতে ক্ষেত্রফল কত? শুরুতে ক্ষেত্রফল কত? a0 স্কয়ার, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ওকে, যখন এটা যখন এটা বর্গ ছিল। এখন যখন এটা রম্বস হয়ে গেছে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র এটা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাইলে একটা কর্ণ কি, এই কর্ণটা কি আনচেঞ্জড, একই আছে না? একই আছে। তো তাহলে a0√2 ছিল কর্ণগুলা, তাহলে একটা কর্ণ এটাই হবে। আর আরেকটা কর্ণ কি এইটা না? এই কর্ণটা ছোট হয়ে যাবে, এই কর্ণটাতে আপেক্ষিকতা কাজ করবে, বুঝছো? ওই কর্ণটার দৈর্ঘ্যটা আমি এখন এখানে বের করতেছি, ঠিক আছে? তো কর্ণের দৈর্ঘ্য, এখন এই যে আগের যে দৈর্ঘ্যটা ছিল প্রকৃত দৈর্ঘ্য, সেটা ছিল তোমার L0। ওকে, এইটা এই হিসাবে ছোট হয়ে যাবে L। তাহলে L0 আমাদের কত? আগের যে কর্ণের দৈর্ঘ্যটা a0√2 1 - v² / c², এইটা। তো এটা হলো এখন কর্ণের নতুন দৈর্ঘ্যটা হ্রাস পাওয়ার পরে কত হয়েছে, এটা 1 - v²/c²। এই যে হাফ, তোমরা এইভাবে পড়ছিলে স্কুলে থাকতে, হাফ d1 d2, হাফ d1 d2। হ্যাঁ, এটা d1 আর এটা হলো d2, দুইটা কর্ণ। তো ওই হিসাবে এখান থেকে হাফ a0 আর a0 গুণ করলে a0 স্কয়ার হয়ে যাবে, √2 গুণ করলে হয়ে যাবে 2, আর এখানে 1 - v²/c²। এই 2 কাটা গেলে এখানেও দেখো a0 স্কয়ার 1 - v²/c², অর্থাৎ আগের মতোই এরিয়াটা। এই এরিয়াটা হলো নতুন আগের এরিয়া, আর এখনকার এরিয়া যদি এ হয়, ওই সিমিলার ফর্মুলা ফলো করতেছে, বুঝছো? তো পরীক্ষায় যদি বলে যে এখন এরিয়া কত হবে, তুমি এইভাবে বের করবে এইটা। হ্যাঁ, এটা এই ফর্মুলা ইউজ করবে না, এটা করবা। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এখন আমাদের আরেকটা কেস আমরা দেখাই, কেস 3। এখন ধরো এটা একটা আয়তক্ষেত্র আছে, এমন আমি একটা দেখলাম একটা বোর্ডে আসছে। এই আয়তক্ষেত্রের এই বরাবর যদি একটা রকেট আসে, তাইলে কি আমি এই সাইডটাকে ছোট দেখব না? আমি এই সাইডটাকে ছোট দেখব এবং এই সাইডটাকে ছোট দেখব, কেননা এই যে আমার দিকে আছে, তাই না? গতির দিকে আছে এটা, আর এই দুইটা লম্বভাবে আছে, এই দুইটাতে কোনো চেঞ্জ ঘটবে না। এই যে এই দুইটা, এই দুই বাহুতে কোনো চেঞ্জ নাই, তাহলে এখানে কোনো চেঞ্জ ঘটবে না। ওইটা এই হলুদ দুইটা লাইন চেঞ্জ হবে, তাহলে হলুদ এই সাইডটা ধরো চেঞ্জ হয়ে এরকম ছোট হয়ে গেল, এবং এই লাল যে সাইড দুইটা আছে এই দুইটা নর্মাল আগের মতোই ছিল, এটা এই দুইটার কোনো চেঞ্জ নাই। এবং তোমার এইটা, তাহলে জিনিসটা কি বর্গ হয়ে গেল না? আয়ত বর্গ, এটা সবসময় কিন্তু বর্গ হবে না, হ্যাঁ। তো প্রশ্নে বলতে পারে যে কত বেগে চললে বর্গ হবে, বা বর্গ হইলে বেগ কত, বা এত বেগে চলতেছে বর্গ হবে কি না, বুঝছো? তো এটা হওয়ার জন্যই যে এটা L0 আর এটা হলো L। তো L = L0 1 - v²/c², তুমি বলবা এই ফর্মুলা থেকে যা করার করতে হবে। ওকে, আচ্ছা, এইটা। আর আমরা আরেকটা কেস একটু দেখাইতেছি, সেটা হইলো যে এটা একটা ধরো আমাদের একটা বিমান বা কিছু একটা আছে, এটার মাথায় একটা অ্যান্টেনা আছে, বুঝছো? এটার মাথায় একটা অ্যান্টেনা আছে, এই অ্যান্টেনাটা থিটা কোণে বাঁকানো আছে, থিটা কোণে হেলানো আছে আনুভূমিকের সাথে। এখন এই অ্যান্টেনাটা যদি, সরি, এই বিমানটা যদি সামনের দিকে ভি বেগে গতিশীল হয়, তাইলে বাইরে থেকে কেউ যদি এই অ্যান্টেনার দৈর্ঘ্যটা মাপে, তাহলে সে কত মাপবে? ধরো পৃথিবী থেকে কেউ এই অ্যান্টেনার দৈর্ঘ্যটা মাপতেছে, তাইলে সে কত মাপবে? অ্যান্টেনার দৈর্ঘ্য ধরো এল ছিল আগে, আচ্ছা L0 ধরো, L0 ছিল অ্যান্টেনার দৈর্ঘ্য, এখন বাইরে থেকে মাপলে কত মাপবে? এখন এখানে জিনিসটা কিরকম, যে আমাদের অবজেক্টটা আছে এইভাবে, যে এই জিনিসটা ছোট হবে, আর আমাদের বেগটা আছে হলো এইভাবে, বুঝছো? তাইলে এইখানে জিনিসটাকে আমরা কিভাবে চিন্তা করব? দেখো, খুবই ইজি। আমরা এখানে কি বলছি, ভি এর দিকে যে দৈর্ঘ্য শুধুমাত্র সেটাই ছোট হবে। ওকে, তো ভি এর দিকে দৈর্ঘ্য কত আছে? ভি এর দিকে দৈর্ঘ্য কত আছে? এটা L0, তাহলে এইদিকে কি L0 cos থিটা হবে, তো এটা যদি থিটা নট হয়, বুঝছো? আমরা জিনিসটা আরেকটু সিম্পল করে জিনিসটাকে এইভাবে বলতেছি, ভি এর দিকে যে দৈর্ঘ্য সেটা ছোট হবে। এখন এটা হলো তোমার দৈর্ঘ্য। এখন এই ভি পুরাটাই দৈর্ঘ্যতে ইফেক্ট ফেলবে না, আমার এই দৈর্ঘ্য বরাবর ভি এর উপাংশ কত? এই যে এই দিকে ভি এর উপাংশটা কত? এই ডিরেকশনে ভি এর উপাংশ কত? ভি কস থিটা হবে না? ভি কস থিটা হবে, এটা যদি থিটা হয়ে থাকে এটা হবে ভি কস থিটা। তাইলে তুমি এই ভি কস থিটা দিয়ে অঙ্কটা করে ফেলবা। আর এই ভি সাইন থিটাটা কি? এটা তো
লম্ব, তো এটার কোনো ইফেক্ট নাই, বুঝছো? ভি সাইন থিটা এটার কোনো ইফেক্ট নাই, তো এটা হবে না। তো খালি ভি কস থিটা, অর্থাৎ আমি বলতে চাইতেছি এল ইকুয়াল টু এল নট ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ভি এর জায়গায় ভি কস থিটা হবে, আর কোনো চেঞ্জ নেই। যদি এরকম কেস আসে পরীক্ষাতে, বুঝছো, যে একটা হেলানো কোনো কিছু মধ্যে তোমার এইটা অ্যাপ্লাই করতে হবে, ওকে, তো আমরা তখন এটা এইভাবে করব। ঠিক আছে, এই হলো আমাদের দৈর্ঘ্যের আপেক্ষিকতা। আমরা সামনে আরও কিছু জিনিস দেখাবো। আহ, দেখো একটু, আচ্ছা এটা আমরা রাখি। দেখো কাল দীর্ঘায়ন, এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে আসে, বুঝছো, এই কাল দীর্ঘায়ন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। টি ইকুয়াল টু টি নট ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। তো এখানে টি কে টি নট কে, প্রথমত আমরা একটা কথা এখানে বলবো, সেটা হইতেছে গতিশীল ঘড়ি ধীরে চলে। গতিশীল ঘড়ি ধীরে চলে, আর স্থির ঘড়ি দ্রুত চলে। স্থির ঘড়ি দ্রুত চলে। এখন দেখো, এখানে আমরা ওইরকম একটা ব্যাপার দেখাইছি যে এটা একটা গতিশীল ঘড়ি এবং এটা একটা স্থির ঘড়ি। তো এই স্থির ঘড়িটা দেখো অনেক ফাস্ট ঘুরতেছে, এই স্থির ঘড়িটা অনেক ফাস্ট ঘুরতেছে দেখো, আর এই ঘড়িটা একটু স্লো ঘুরতেছে না, একটু স্লো ঘুরতেছে। তো আপেক্ষিকতার ফলেও জিনিসটা এমনই হয় যে একটা বস্তু যখন গতিশীল অবস্থায় হয়, গতিশীল অবস্থায় যায়, তখন তার সময়টা ধীরে চলে, আর যখন কেউ স্থির অবস্থায় থাকে তখন সময়টা ফাস্ট চলে, বুঝছো? এটাই হচ্ছে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন অর্থাৎ গতিশীল হইলে সময়টা স্লো চলে, অর্থাৎ তোমার একটা কাজ করতে বেশি সময় লাগবে অন্য কারো সাপেক্ষে, বুঝছো? আচ্ছা, এই কারণে আমরা এটাকে কাল দীর্ঘায়ন বলি, টাইম ডায়ালেটেড হয়ে যায়, টাইম বড় হয়ে যায়। এখানে টি কোনটা আর টি নট কোনটা? এখানেও আমরা সেম, টি আর টি নট। টি নট হবে প্রকৃত সময় যেটা, টি নট হবে যেটা প্রকৃত সময়, আর টি হবে যেটা আপেক্ষিক সময়। টি হবে যেটা কিনা আপেক্ষিক সময়। এবং তোমার বয়স রিলেটেড যে ম্যাথগুলো আছে, বয়স রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোর মধ্যে আমরা টি নট ধরবো গতিশীল কাঠামোতে। ঠিক আছে, যদি না কোনো গ্যাঞ্জাম হয়, হ্যাঁ, এখানেও এগুলোরও একটু একটু এক্সেপশন একটা দুইটা ম্যাথে হইতে পারে, যদি না বেশি কোনো গ্যাঞ্জাম করে প্রশ্নে বেশি একটা, তাইলে টি নটটা হবে গতিশীল কাঠামোর সময়, আর টিটা হবে স্থির কাঠামোর সময়, অর্থাৎ ওই গতিশীল কাঠামোতে নট সহ। আমরা এমন একটা কথা এখানে বলবো, গতিশীল কাঠামোতে নট সহ, হ্যাঁ, এটা খেয়াল রাখি। এটা কিন্তু শুধু আমরা বেশিরভাগ বয়স রিলেটেড ম্যাথগুলোতে ইউজ করব। আমরা এখানে একটা ম্যাথ দেখাইছি, দেখো, এক ব্যক্তি 20 বছর বয়সে এত বেগে মহাকাশ ভ্রমণে যায় এবং পৃথিবীর হিসাবে 10 বছর পর ফিরে আসে, তার প্রকৃত বয়স কত? এই যে পৃথিবীর হিসেবে 10 বছর পর ফিরে আসে, প্রকৃত বয়স কত মানে কি? টি নট চাইছে, বলাই আছে প্রকৃত বয়স, প্রকৃত সময় টি নট হবে। অন্যভাবে আমরা বলতে পারি স্পেসশিপের ভিতরে, হ্যাঁ, ধরো এই রকেটে করে সে গেছে, তো এই রকেটের ভিতরে সে ছিল, তো রকেটের ভিতরে যে টাইমটা কাটছে ওইটাই কি তার প্রকৃত সময় না? ওর বয়স বাড়বে রকেটের ভিতরে যেভাবে টাইম পাস হয় সেই হিসাবে, ওর বয়স বাড়বে রকেটের ভিতরে যেভাবে টাইম কাটে সেই হিসাবে, তাইলে রকেটের ভিতরে এটা প্রকৃত সময়, সেটাকে আমরা টি নট ধরতেছি। এবং আমি বাইরে থেকে যেটা দেখব সেটাই আমি আপেক্ষিকতার টাইমটা দেখব, টাইম দেখব কম বা বেশি দেখব, বুঝছো? তো বাইরে থেকে আমি যেটা দেখবো সেটা হবে টি। আশা করি বোঝা গেছে। তাহলে পৃথিবীর হিসেবে যে 10 বছর পর ফিরে আসতেছে এটা হলো টি এর মান, আর প্রকৃত বয়স আমার টি নটটা বের করতে বলছে। তো সূত্র বসায় মানটা বের করবা। ঠিক আছে, তো টি নট বের করতে হবে। আমরা এখান থেকে টি হচ্ছে 10 বলে ওয়ান মাইনাস, আচ্ছা 0.8 সি, তাই না? দেখো, ভি ইকুয়াল টু 0.8 সি, তাহলে ভি বাই সি হলো 0.8, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে আমরা 0.8 স্কোয়ার লিখতে পারি। আমি পরের সবগুলো ম্যাথে এইভাবে লিখে দিব। ওকে, তো এখান থেকে তুমি টি নট বের করবা, এটা হবে কতটুকু সময় কাটছে, মানে এই পৃথিবীর 10 বছরটা ওর কাঠামোতে কতটুকু সময়ের সমতুল্য। পরে ওটা তার 20 বছর যে আগে ছিল এটার সাথে এটা যোগ দিলে তখন তুমি তার প্রকৃত বয়সটা পাবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা ম্যাথে যাই।
আচ্ছা, এটার আগে আমরা আরেকটা ম্যাথ করি, একটু দেখো। ধরো একটা, এটা হলো পৃথিবী, আর পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল আছে, হ্যাঁ, চারপাশে বায়ুমণ্ডল আছে। এদিক থেকে একটা রকেট আসতেছে এটাকে দেখার জন্য, এদিক থেকে একটা রকেট আসতেছে। এটা হলো পৃথিবীর কেন্দ্র। এই রকেটটা দেখতেছে যে পৃথিবীর বায়ুমণ্ডল কতটুকু বলো তো? পৃথিবীর বায়ুমণ্ডল এতটুকু হবে, তাই না? আমরা অন্য কালি দিয়ে দেখাই, এইটুকু, এইটুকু। তাইলে বায়ুমণ্ডলটা এতটুকু, এটার যে প্রকৃত দৈর্ঘ্য সেটা হলো L0। বায়ুমণ্ডল প্রকৃত দৈর্ঘ্য যেটা আমরা জানি। এখন রকেটটা যখন এই বরাবর এসে এইখানে যখন ঢুকবে, তখন ধরো রকেটটা এখানে চলে আসছে, হ্যাঁ, রকেটটা এখানে চলে আসছে। তাইলে এই রকেটটা এই দৈর্ঘ্যটাকে কত মাপবে? এই দৈর্ঘ্যটাকে কিন্তু সে কম দেখবে, বুঝছো? রকেট থেকে তুমি বাইরে একটা দৈর্ঘ্য দেখতেছো, রকেটটা ভি বেগে গতিশীল। তাই এটা যদি প্রকৃত দৈর্ঘ্য L0 হয়ে থাকে, সে এই দৈর্ঘ্যটাকে কম দেখবে। দৈর্ঘ্যটাকে দেখবে হইলো সে এত, বুঝছো? দৈর্ঘ্যটাকে সে এত দেখবে। তাইলে এটা হইলো রকেট থেকে মাপা দৈর্ঘ্য, ঠিক আছে? তো ওই হিসাবে আমরা এটা বের করতে পারি যে আম, সে বায়ুমণ্ডলের উচ্চতাটা কত দেখবে। ওকে, এখন হলো তার কত সময় লাগবে। সে যদি এখান থেকে এখানে আসতে চায়, এখান থেকে এইটুকু পাড়ি দিতে চায়, তাহলে কতটুকু সময় লাগবে। তো এখান থেকে এইখানে দেখো, এই সময়ের ভিতরে আবার গ্যাঞ্জাম আছে। সময়টা কে মাপতেছে তার উপর ডিপেন্ড করবে। সময়টা কি তুমি মাপতেছো নাকি রকেট থেকে মাপতেছে? সময়টা যদি রকেট থেকে মাপা হয়, রকেট থেকে মাপলে, রকেট থেকে তো ওরা এই দৈর্ঘ্যটাকে L0 দেখতেছে না, রকেট থেকে দৈর্ঘ্যটা L দেখতেছে। তাহলে L=VT অনুযায়ী টাইমটা লাগবে, যে T= হবে L/V রকেট থেকে। আর তুমি যদি পৃথিবী থেকে মাপতে চাও, পৃথিবী থেকে মাপতে চাও যে রকেটটা আসতেছে, এখন পৃথিবী থেকে তুমি এখানে দাঁড়ায় আসো, দাঁড়ায় বাদাম ভাজা খাইতেছো, আর দেখতেছো যে রকেটটা এখানে বায়ুমণ্ডলে ঢুকতেছে। তাইলে তুমি যে তুমি যখন দেখতেছো পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা কি সেম থাকবে না? একই থাকবে? তুমি তো আর কম বেশি দেখবা না। তুমি রকেটটারে ছোট দেখবা, ওই ওই কথা এখানে আসতেছেই না, বুঝছো? ওই কথা এখানে আসতেছেই না। আর তুমি এই দৈর্ঘ্যটা মাপতেছো, তুমি এখান থেকে দেখলে এই দৈর্ঘ্যটা L0ই দেখবা। তো পৃথিবী থেকে মাপা যদি হয়, তো L0 = VT আমরা আমাদের লিখতে হবে, এবং আমরা T=L0/V লিখবো জিনিসটাকে। তাই এটা পৃথিবী থেকে মাপার সময় এবং এটা হবে রকেট থেকে মাপার সময়। তাই সময় দুই কাঠামো থেকে দুই রকম কিন্তু মাপা হবে, এটা খেয়াল রাখো। বুঝা গেছে? এবং আমরা ওই যে বললাম না যে গতিশীল কাঠামোতে নট সহ, তাই রকেট থেকে যে দৈর্ঘ্যটা মাপা হবে, এই টাইমটাকে আসলে T0 বললে বেশি সঠিক, বুঝছো? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। T0 বললে L0 হবে না, কিন্তু টি বললে আবার L0 হবে, ঠিক আছে? তোমাদের এত কিছু খেয়াল রাখতে হবে না, জাস্ট আমি যেভাবে বললাম এভাবে চিন্তা করবা এবং অঙ্কটা করবা। দেখো এখানে নভোচারী, এই ম্যাথটা করলে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করি। একটি নভোচানে করে 2 লাইট ইয়ার দূরত্বের একটি স্পেস স্টেশনে গেছে। 2 লাইট ইয়ার দূরত্ব একটি স্পেস স্টেশনে গেলেন এবং সেখানকার হিসেবে 3 বছর থেকে ফিরে এলেন। পৃথিবীর সাপেক্ষে তার যাওয়া আসার গতি 0.8 সি, 0.9 সি। স্পেস স্টেশনের রৈখিক গতি এত। ও তিনি পৃথিবী হিসেবে কত বছর পর ফিরে এলেন? একটু লেংদি ম্যাথ, বড় ম্যাথ। তো এখানে দেখো, এই হইল পৃথিবী, আর এই হইল সেই স্পেস স্টেশন, ঠিক আছে? স্পেস স্টেশন। তো এখান থেকে সে গেছে হইল 0.8 সি বেগে। সে এই স্পেস এখানে গেছে 0.8 সি বেগে, এবং সেখান থেকে এখানে ফেরত আসছে 0.9 সি বেগে। এবং স্পেস স্টেশন রৈখিক গতি এত, সে এতদিন ছিল কোথায়? এই যে সে 3 বছর সেখানে থাকে, এটা বলা আছে পরিষ্কার ভাষায় সেখানকার হিসাবে। এই হিসাবটা কোথাকার হিসাবে? এই স্পেসশিপের হিসেবে সে এখানে 3 বছর ছিল, সেখানে 3 বছর ছিল এখানকার হিসেবে। এবং তখন সে 0.1 সি বেগে গতিশীল ছিল, বুঝছো? 0.1 সি বেগে গতিশীল ছিল। এটা স্টেশনের রৈখিক গতি। সে যেহেতু স্পেস স্টেশনে ছিল, এটা তারও গতি। তাহলে এখানে সে যতদিন ছিল তখন সে 0.1 সি বেগে গতিশীল ছিল, এবং তখন 3 বছর কাটছে এখানে। এখানে 3 বছর সে কাটাইছে, এটা এইখানকার হিসাবে। তো পৃথিবীর হিসাবে কত বছর পর ফিরে এলেন, বুঝছো? এটা আমরা বিভিন্নভাবে করতে পারি, বিভিন্নভাবে করতে পারি। আমরা সবচেয়ে ইজি অ্যাপ্রোচটা দিতেছি। এটা হলো আর্থ এখানে আছে, হ্যাঁ, এখানে এখানে পৃথিবী আছে। তো এইখান থেকে তুমি সবকিছু দেখতেছো,
তাহলে তুমি এখান থেকে কিভাবে জিনিসটা মাপবা? সবচেয়ে ইজিলি তুমি ওর এখান থেকে এখানে যাওয়ার সময়টা মাপবা, এখানে ও কতদিন ছিল ওই সময়টা মাপবা, আর এখান থেকে এখানে আর আসার সময়টা মাপবা। ঠিক আছে, এখান থেকে এখানে আসার সময়টা মাপবা। এখন দেখো, তুমি যখন এখান থেকে ওর যাওয়ার সময়টা মাপতেছো, ও এই দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা আছে, এই 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 দৈর্ঘ্যটা কত? 2 লাইট ইয়ার। এই এই দৈর্ঘ্যটা হইতেছে 2 লাইট ইয়ার। তাইলে যদি 2 লাইট ইয়ার হয়ে থাকে, এই যে লেন্সটা, এটাকে আমি L0 ধরতেছি, বুঝছো? এই এই দৈর্ঘ্যটাকে L0। তাইলে পৃথিবী তোমার হিসাবে এই লোকটা এইখান থেকে এইখানে L0 দূরত্ব ভি বেগে যদি পাড়ি দেয়, তাহলে কত সময় লাগবে? খুব সোজা কথা না? L0/v সময় লাগবে। এটা হলো যাওয়ার সময়, কত সময় লাগবে যাওয়ার সময়। ওকে, এখানে কোনো আপেক্ষিকতা কাজ করতেছে না। আপেক্ষিকতা কাজ করবে যদি তুমি রকেটের ভিতর থেকে মাপো, বুঝছো? আমরা ওই দিকে যাইতেছি না, আমরা এইভাবে বলতেছি যে পৃথিবীর সাপেক্ষে মাপলে, বলতে যে পৃথিবীর হিসাবে কত বছর পর ফিরে এলেন, তো পৃথিবীর সাপেক্ষে মাপলে জিনিসটা এমনই হবে যে এত এত দূরত্ব এত বেগে যাইতেছে, তাহলে জাস্ট এতটুকু সময় লাগবে। এখান থেকে টাইমটা বের করবা। এলনোটটা কত হবে? 2 লাইট ইয়ার। এটাকে মিটারে কনভার্ট করবা, যাওয়া। আর আসার সময় সেম কাহিনী। সে এলনোট দূরত্ব ধরো ভি বেগে আসতেছে, কত? 0.9 সি বেগে সে সে আসতেছে। এই ভিটা কিন্তু হবে এখানে 0.8 সি। ওকে, এদিকে আসতেছে। তো এখানে আসার সময়কার এটা যদি T1 বলো তুমি, যাওয়ার সময় এটা আসার সময় T2 বলো, তো এটা L0/v হবে, এবং এই ভিটা কিন্তু হবে 0.9 সি, কারণ 0.9 সি বেগে ফেরত আসতেছে। তো এটা আসার সময় কত সময় লাগবে পৃথিবীর সাপেক্ষে। কিন্তু সে যখন এখানে ছিল, আমাদের আরেকটা কিন্তু আছে, সে যাওয়া আসা তো আসি, সে ওইখানে 3 বছর ছিল সেখানের হিসেবে। তাহলে এই সময়টা তোমাকে পৃথিবীতে কনভার্ট করতে হবে, যে এইবার হইতেছে ব্যাপার, এবার আপেক্ষিকতা কাজ করবে। কারণ এখানে তুমি সময় কনভার্ট করতেছো, যে ওই স্পেস স্টেশনের সময় 3 বছর, আর পৃথিবীতে তাহলে কত বছর কাটবে। কিন্তু এখানে কিন্তু তুমি ডাইরেক্ট সময়টাই বের করছো, যে এখান থেকে এখানে এত দূরত্ব এত বেগে যায়, তাহলে কত সময় লাগবে। তাই এইসব জায়গায় কোনো আপেক্ষিকতা নাই। এখান থেকে এখানে যাওয়াতে, এখান থেকে এখানে আসতে কোনো আপেক্ষিকতা নাই। তাহলে আপেক্ষিকতা কোথায় হবে? যখন তুমি এই 3 বছরকে তোমার পৃথিবীর কাঠামোতে কনভার্ট করবা, থাকার যখন ছিল, যখন সে ওইখানে ছিল, তখন আমরা T=T0 এই সূত্র লিখব। এবং এই যে এবার আমাকে বলো যে কোনটা কি হবে। তোমাকে বলছে যে সেখানকার হিসাবে 3 বছর ফিরে এলেন, তাইলে এই যে 3 বছর কাটছে, এই 3 বছর কি ওর নিজের 3 বছর কি না? ওই স্পেস স্টেশনের ভিতরে সে যে ছিল, এই 3 বছরটা তো ওর হিসাবে 3 বছর, ওর নিজের হিসাবে 3 বছর। তাইলে এটা কি প্রকৃত সময় হবে? তাহলে এই T0 আমরা 3 বছর বলবো। কথা বুঝা গেছে? এই T0টাকে আমরা 3 বছর বলবো। আরেকটা ব্যাপার কি, এটা আমরা অন্যভাবেও এক্সপ্লেন করতে পারি, যে ওই যে গতিশীল কাঠামোতে নট সহ, এখানে গতিশীল কাঠামো কোনটা? পৃথিবী নাকি ওই স্পেস স্টেশন? তাই স্পেস স্টেশনের টাইমটা T0 হবে। এইভাবেও তুমি চিন্তা করতে পারো। এখানে জিনিসটা কনভার্ট করবা, সেই যে 0.1 সি, এই ভিটা কিন্তু 0.1 সি হবে। ওই হিসাবে তুমি কনভার্ট করে এটাকে সেকেন্ডে নাকি বছরে বের করবা। আর এখানে যে কিন্তু টাইমগুলো সেকেন্ডে আসবে, একটু সতর্কতা, এখানে টাইমগুলো কিন্তু সেকেন্ডে আসবে। যেহেতু বছর চাইছে, তোমাকে এই সেকেন্ডটাকে ইয়ারে কনভার্ট করতে হবে। আবার এখানে কিন্তু সেকেন্ডে আসবে, এটাকে ইয়ারে কনভার্ট করতে হবে, বছরে কনভার্ট করতে হবে। আশা করি পারবা। এই যে T3, এই 3টা যখন তুমি যোগ দিবা, এটা হলো পৃথিবীর সাপেক্ষে মোট সময়। পৃথিবীর সাপেক্ষে মোট সময়। ওকে, কারো যদি, আচ্ছা, এটা অন্য অ্যাপ্রোচেও করা যায়, আমরা অন্য অ্যাপ্রোচেও এটা করাতে পারতাম, কিন্তু আমরা এখানে আর দেখাইতেছি না এটা। তখন আমরা এইভাবে করতাম যে ওই রকেটের ভিতরে কত টাইম কাটে, তো ওই হিসাবে পৃথিবীতে কত টাইম কাটবে, ওইটাও করা যায়। ঠিক আছে, ওইটা আমরা এখানে আর দেখাইতেছি না। এখন এই ম্যাথটা দেখো। রকেটে করে এত বেগে পৃথিবী পৃষ্ঠ ত্যাগ করে এত লাইট ইয়ার দূরত্বের নক্ষত্রে গমন করে পুনরায় পৃথিবীতে ফিরে আসে, যাওয়া এবং আসা, জাস্ট যাওয়া এবং আসা। তাহলে এইখান থেকে এইখানে সে 0.9 সি বেগে গেছে, এবং এখান থেকে এখানে 0.9 সি বেগে সে ফেরত আসছে। এবং এই ডিস্টেন্সটা কত? 4 লাইট ইয়ার। 4 লাইট ইয়ার, ঠিক আছে। ফিরে আসেন, পৃথিবীতে ফিরে আসার পর পৃথিবীতে অবস্থানরত তার যমজ ভাইয়ের সাথে বয়স কত কম প্রতীয়মান হবে। তো প্রথমে আমরা বের করতেছি হলো, পৃথিবীতে এই ঘটনাটা ঘটতে কেউ যদি দেখে, তাহলে পৃথিবী থেকে মাপা সময়টা কত হবে। পৃথিবী থেকে মাপা সময়, ঠিক আছে। তো পৃথিবী থেকে কেউ যদি দেখে, খেয়াল করো, খুব ইজি কথা, পৃথিবী থেকে সে দেখবে সে এত বেগে এত দূরে গেছে, আবার ফেরত আসলো, বুঝছো? তাহলে পৃথিবী থেকে মাপার সময় যদি টি হয়,
সে কত দূরত্ব যাওয়া আসা করতেছে? 2L। আর ভি বেগে এর এল যদি আমি 4 লাইট ইয়ার ধরি, 4 লাইট ইয়ার ধরি, বুঝছো? এটাকে মিটারে কনভার্ট করে নেওয়া লাগবে। তো 2L যাওয়া আসা এবং ভি হইতেছে কত বেগে যাওয়া আসা করতেছে। ওকে, যদি যাওয়া আসার বেগ আলাদা হইতো তাহলে কিন্তু আমরা এটাকে দুই ভাবে করতাম, বুঝছো? যে যাওয়ার সময় একটা আর আসার সময় আরেকটা, এই V1 V2 আলাদা। তবে এখানে যেহেতু একই তো একই। তো এখানে এলটা 4 লাইট ইয়ার হবে, ভিটা হবে হলো 0.9 সি। এই হিসাবে তুমি জিনিসটা সেকেন্ডে বের করবে যে পৃথিবীতে কত সেকেন্ড কাটছে এই ঘটনাটা ঘটতে। আর রকেটের ভিতরে কত সময় কাটবে, রকেটের ভিতরে এটা খুব ইম্পর্টেন্ট। রকেটটা এখান থেকে এখানে আসতেছে, তাইলে রকেট যখন এখান থেকে এই দূরত্বটা যখন সে পার করবে, এই দূরত্বটাকে কিন্তু সে 4 লাইটের দেখবে না, আরো কম দেখবে। কারণ রকেট থেকে এইখান থেকে যখন সে এইদিকে তাকাবে সে দেখবে এটা 4 লাইট ইয়ারের চেয়ে কম। তাইলে এই দৈর্ঘ্যটা যদি L0 হয়ে থাকে, হ্যাঁ L0 হয়ে থাকে, তাহলে রকেট থেকে এই 4 লাইট ইয়ার আসলে 4 লাইট ইয়ার মনে হবে না, আরো কম মনে হবে। এটা আসলে 4 লাইট ইয়ার, হ্যাঁ আসলে এটা 4 লাইট ইয়ারই, কিন্তু জিনিসটা আরো কম মনে হবে। 1 মাইনাস এটা 0.9 দিয়ে হয়ে যাবে। জিনিসটাকে মিটারে বের করবা নাকি? আচ্ছা লাইট ইয়ারে বের করো, ঠিক আছে করলাম। তাহলে রকেটের ক্ষেত্রে এই দূরত্বটা এখন 4 লাইট ইয়ার থাকবে না, আরো কমে যাবে। দেখো এখান থেকে কত আসে সেইটা। তাহলে রকেট এখন এই এল দূরত্ব, যে এখন রকেটের সাপেক্ষে রকেট এখন এই এল দূরত্ব যাবে 0.9 সি বেগে। তাহলে টাইম কত লাগবে? আমি এস ইকুয়াল টু ভিটি থেকে বের করে নিব। তাহলে টাইম লাগবে কত? এল বাই টি, ওটা 2L/T হবে। যাওয়া এবং আসা, যাওয়ার সময় কত টাইম এবং আসার সময় কত টাইম, দুই ক্ষেত্রে একই ইফেক্ট তৈরি হবে। তো এই এলটা তুমি এখানে বসাবা, এই যে এইটা এল হিসাবে বসাবা, তবে মিটারে, হ্যাঁ মিটার বানায় তারপর বসাইতে হবে। তারপর এখান থেকে করলে এটা সেকেন্ডে আসবে। তাইলে রকেটে কাটবে এত সময়, আর পৃথিবীতে কাটবে এত সময়। এই দুইটার যে ডিফারেন্স হবে সেটাই হবে কত সময়ের পার্থক্য হবে তাদের মধ্যে, বুঝছো? এইভাবে আমরা জিনিসটা করবো। পৃথিবীতে কাটছে এত সময়, রকেটে কাটবে তার চেয়ে কম সময়, বুঝছো? ওকে, আমরা এখানে ছোটখাটো দুইটা প্রশ্ন দেখাইতেছি, জাস্ট মানগুলা বলে দিব। 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য এত বছর বয়সী একটি নভোচারীকে এত বেগের নভোযানে পাঠানো হলো। নভোচারীর ভর এত, আয়ুষ্কাল এত। চলন্ত অবস্থায় ভর কত হবে পারবা তোমরা? এটা পরে দেখাইতেছি অবশ্য। নভোচারীর জীবিত অবস্থায় পৌঁছাতে সক্ষম হবে কিনা। তাইলে 45 বছর তার বয়স ছিল। তাইলে তুমি টি নট বের করবা, বুঝছো? ওই যে গতিশীল কাঠামোতে আমি বের করতেছি, তাই নট সহ হবে। তো টি ইকুয়াল টু টি নট 1 - v² / c², ঠিক আছে? টি নট বের করবা যে এখানে পৌঁছাইতে ওর কত সময় লাগবে, বুঝছো? আচ্ছা দাঁড়াও, এখানে আচ্ছা না ঠিক আছে, আমরা এই সূত্র দিয়ে টি নট বের করতে পারবো না, কারণ আমাকে তো টিটা বলা নেই, বুঝছো? যে পৃথিবীর সাপেক্ষে কত সময় লাগে। তো তোমার রকেটের ভিতরে কতটুকু সময় লাগে সেটা আমরা এই যে এইভাবে বের করব। এখানে যে করছি না, দৈর্ঘ্যটা সে ছোট দেখবে, তারপরে আমরা টাইমটা দেখবো। যেখানে দূরত্বটা বলা আছে 40 আলোকবর্ষ দূরে। তাহলে প্রথমে তুমি এল ইকুয়াল টু L0, এই সূত্র থেকে এই যে এটা 40 লাইট ইয়ার, এখান থেকে জিনিসটা মিটারে বের করবা। তাহলে এই এই দূরত্বটা সে যাবে, তাহলে টাইম হলো L/V। আচ্ছা আমি এখানে যে দুইটা প্রশ্ন দেখাইলাম, এই দুইটা কিন্তু একটু অ্যাডমিশন লেভেলের প্রশ্ন, বুঝছো? এই দুইটা প্রশ্ন তুমি 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 যদি ঠিক করে বুঝে থাকো, তাহলে এগুলা সব ম্যাথই একদম দুধ ভাত পানি ভাতের মতো ইজি মনে হবে। ঠিক আছে, এখান থেকে টি বের করবা। এই টি এর সাথে এই কি বলে 45 বছর যোগ দিতে হবে, কারণ এটা হলো কি রকেটের হিসাবে কত সময় লাগবে ওইখানে পৌঁছতে। কারণ এই এলটা কি রকেটের হিসাবে দৈর্ঘ্য, তাহলে এটা রকেটের হিসাবে সময়। তাইলে 45 বছর বয়সে সে যাওয়া শুরু করছে, এবং এটা তো এটা যদি 80 বছরের সমান আসে বা সমান ছোট আসে বা সমান আসে তাইলে পারবে। আর যদি এই টাইমটা যোগ দেওয়ার পরে টাইমটা 80-র চেয়ে বেশি আসে তাইলে আর পারবে না, কারণ ওর বছর বয়স 80 পার হয়ে যাবে। ওকে, এরপরে এটা আশা করি পারবা। হ্যাঁ, তো এটা আমি আর বলতেছি না নাকি? আশা করি পারবা। এটা দেখো, একজন নভোশূন্যচারী 25 বছর বয়সে এত বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেছে। পৃথিবীর হিসাবে 30 বছর মহাকাশে কাটিয়ে ভূপৃষ্ঠে ফিরে এলেন। পৃথিবীর হিসাবে মানে কি? এটা টি, টি নট না, বুঝছো? টি নট মানে হবে রকেটের সাপেক্ষে করলে, অর্থাৎ গতিশীল কাঠামো সাপেক্ষে করলে। পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল মহাশূন্যযানটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য সংকোচন দিয়ে বের করবা। এই যে এটা L0 পৃথিবীতে প্রকৃত দৈর্ঘ্য, আর এল বের করবা। উদ্দীপকে উল্লেখিত আহ
ভূপৃষ্ঠে উল্লেখিত মহাসঞ্চারী ভূপৃষ্ঠে ফিরে এসে 45তম জন্মদিন পালন করবে, কথা সঠিকতা যাচাই করো। তো ভূপৃষ্ঠে ফিরে আসলে তার বয়স কত হবে তুমি এটা বের করবা, বুঝছো? মহাকাশ ভ্রমণে গেলেন, 30 বছর সে কাটাইছে, তো এই 30 বছরকে তুমি রকেটের রকেটের টাইমে কনভার্ট করবা, বুঝছো? 30 বছরকে তুমি, এই যে টি তো আমরা বললামই 30 বছর, এখান থেকে তুমি টি নটটা বের করবা, কত বছর আসে। আচ্ছা, এককের ব্যাপারগুলা আমি ভাবতেছি তোমরা বুঝতেছো। সেটা হলো, এটা যে একক বসাবো এটা ওই একক আসবে। আমরা আবার অনেক সময় সেকেন্ডে বলতেছি, যে সেকেন্ডে বের হবে। সেকেন্ডে তখন বের হবে, যেমন এখানে কিন্তু এটা সেকেন্ডে বের হবে, কেননা তুমি এখানে ভি এর সাথে হিসাব করতেছো জিনিসটা। ভিটা তো মিটার পার সেকেন্ডে, তাই না? এই যে এইসব জায়গাতেও টাইমগুলো কিন্তু সেকেন্ডে বের হবে, বুঝছো? আর নর্মালি এটা তুমি বছরে বসাইলে এইটা বছরে, এটাও বছরেই আসবে, কারণ এটার কোনো একক নাই। ঠিক আছে। ওকে, তো এই যে টাইমটা, এই টাইমটাই ওর আসলে বয়স বাড়বে। তো 30 বছর বয়সে সে মহাশূন্যে, সরি, 25 বছর বয়সে সে মহাকাশে গেছে, এর সাথে এই টি নোটটা যোগ দিলে তখন তুমি কি পাবা, যে ওর প্রকৃত বয়সটা কত। ওটা যদি 45 হয় তাহলে ওকে, আর নাইলে না, বুঝছো? আচ্ছা, আরেকটা ব্যাপার, এটাকে টি নোট লিখলে বেশি ভালো হয়, বুঝছো? কারণ এটা ওই যে গতিশীল কাঠামোর সময় আর কি, সেজন্য। ওকে, নেক্সট আমাদের ভর বৃদ্ধি। আশা করি সময় রিলেটেড আর কোনো ম্যাথে সমস্যা হবে না। আর ওই যে কচ্ছপ টাইপের যে ম্যাথগুলো আছে, একটা কচ্ছপরে পাঠাইতেছে, ওইখানে ওই যে রকেটের ভিতরে এমন ভাবে সময় কাটতে হবে যেন কচ্ছপটা না মারা যায়। তাই টি নটটা বের করতে হবে তোমাকে, মেইনলি রকেটের ভিতরে কতটুকু টাইম কাটতেছে। ভর বৃদ্ধি, ভর বৃদ্ধির সময় একদম কোনো গ্যাঞ্জাম নেই, এটাই সবচেয়ে ঝামেলাহীন ম্যাথ, হলো ভর বৃদ্ধি। এম নট হচ্ছে নিশ্চল ভর, এম নট নিশ্চল ভর, আর এম হইতেছে গতিশীল ভর, এটাই। এম নট নিশ্চল ভর এবং এম হইতেছে গতিশীল ভর। ওকে, এবং এখানে ভর বৃদ্ধি, কারণ গতিশীল হইলে কোনো বস্তুর ভর বেড়ে গেছে বলে মনে হয়। ওকে, এবং তোমরা জানো এইসব সূত্রের আরো অনেক মডিফিকেশন আছে, এটা তো একটা সূত্র আছেই। এটাকে আমরা আরেকটু মডিফাই করে যদি আমরা বোথ সাইডে সি স্কোয়ার দিয়ে গুণ দেই, তাহলে যে যেটা জিনিসটা আসতেছে এটাকে আমরা ই বলতেছি, এটাকে বলতেছি ই নট। ওকে, তো এম নট সি স্কোয়ারটা, এটাকে আমরা বলতেছি স্থির অবস্থায় শক্তি। এইটাকে আমরা বলতেছি গতিশীল অবস্থায় শক্তি। ওকে, তারপরে ভুলে কালো কলম নিয়ে ফেলছি এখানে। আমি যদি বোথ সাইডে ভি দ্বারা গুণ করি, তাহলে এম ভি হবে, এম নট ভি হবে। পি ইকুয়াল টু পি নট। তাহলে বলো এখানে কি হবে? এই যে পিটা, এই পিটা হলো তোমার ভরবেগ, কিসের হিসাবে? আইনস্টাইনের হিসাবে ভরবেগ, বুঝছো? আইনস্টাইনস ভরবেগ। আর এই জিনিসটাকে আমরা বলতেছি নিউটনের গতিসূত্র মতে ভরবেগ, নিউটনের ভরবেগ। বুঝা গেছে? কারণ নিউটনের হিসাবে, আমি এখানে একটু ক্লিয়ার করে বলি, নিউটনের হিসাবে কোনো বস্তুর ভর যদি এম নট থাকে, এটা এম নটই থাকবে। তো নিউটনের হিসাবে ভরবেগ যেটা, সেটাকে আমরা এম নট ভি বলতেছি। আর আর আইনস্টাইনের সাপেক্ষে কি হয়, যে আমরা বলি এমটা আর এম থাকে না, এম নটটা এম, এম নটটা আর এম নট থাকে না, এটা এম হয়ে যায়, বুঝছো? এরকম কিছু। আর এমটা কি এখানে, এই যে এমটা হলো এম নট বাই এত, যে গতিশীল হলে ভরটা পাল্টে যাবে। তাহলে নিউটনের সাপেক্ষে জাস্ট এম নট ভি, আর আইনস্টাইনের সাপেক্ষে এম ভি, আর এমটা হইলো এই যে এরকম। ওকে, তো ওই হিসাবে আমরা নিউটন এবং আইনস্টাইনের ক্ষেত্রে এইভাবে দুইটার জনের আলাদা হিসাবে ভরবেগ বের করতে পারি। এখানে গতিশক্তিও বের করা যায়, ঠিক আছে? গতিশক্তিও বের করা যায়, দেখাই দেখো। এম ইকুয়াল টু এম নট 1 - v² / c²। তো গতিশক্তির কথা বললে হাফ এম ভি স্কোয়ার হলো গতিশক্তি। তো তুমি যদি এখানে এম নট ভি স্কোয়ার হিসাব করো, এম নট ভি স্কোয়ার হিসাব করো, তাহলে হবে নিউটনের হিসাব। আর যদি এম ভি স্কোয়ার হিসাব করো, তখন হবে আইনস্টাইনের হিসাব।
তখন আবার এই এমটা কি, এই এম হইলো আগের ওই এম নট ডিভাইডেড বাই এত, বুঝছো? ওকে, এটাই। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হইল, আচ্ছা ওইটা আমরা এখানে না বলি, হ্যাঁ। তো আমাদের এখানে ছিল এগুলাই সূত্র। ভর বৃদ্ধির ম্যাথ আমার মনে হয় তোমাদের প্যারা নাই, হ্যাঁ। ভর বৃদ্ধির ম্যাথে তোমাদের মনে হয় প্যারা নাই, কিন্তু আমাদের এই যে ভর, হ্যাঁ, ভর কোনো বস্তুর বাড়ে এবং কি কি দৈর্ঘ্য কমে, দৈর্ঘ্য কমে। তো দৈর্ঘ্য প্রস্থ যদি কোনো বস্তুর কমে, তার মানে কি আয়তনও কমে, আয়তনও কমে। তাই ভর এবং আয়তনের একটা ইফেক্ট ডেনসিটিতে পড়ে, বুঝছো? ডেনসিটিতে পড়ে, এবং ডেনসিটি এমন একটা ফর্মুলা মেনটেন করে, রো ইকুয়াল টু রো নট বাই 1 - v² / c²। ঠিক আছে? তো এটা পরীক্ষায় সরাসরি ইউজ করা আসলে উচিত না। তো ডেনসিটির ম্যাথগুলো কিভাবে করবা? ফার্স্ট অফ অল, প্রথমে এই রো নটটা কি প্রকৃত ডেনসিটি, আর এইটা কি আপেক্ষিক, আপেক্ষিক যে ডেনসিটিটা সেটা। তাহলে প্রকৃত ডেনসিটি আমি যদি রো নট বলি, এটা কি হবে? এটা m0/v0 হবে। এম নটটা কি নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য, এবং ভি নটটা নিশ্চল অবস্থায় আয়তন। ওকে, এখন আয়তনের ক্ষেত্রে তো এখন এখানে গ্যাঞ্জাম আছে, বুঝছো? আয়তন যদি আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি বলি, তিনটা মাত্রা আমরা একসাথে চেঞ্জ না করি, ধরি খালি এ চেঞ্জ হইতেছে, বুঝছো? তাহলে খালি এ চেঞ্জ হচ্ছে, বিসি ওইগুলা বিসি ওগুলোর মতোই আছে। ওকে, তো এই হলো তোমার নর্মাল অবস্থাতে ঘনত্ব। কিন্তু যখন বস্তুটা গতিশীল হবে, তখন ভর চেঞ্জ হয়ে হয়ে যাবে এম, আর আয়তন চেঞ্জ হয়ে হয়ে যাবে ভি। ঠিক আছে? ভর চেঞ্জ হয়ে কিভাবে চেঞ্জ হবে? ভরটাই যে নতুন ভরটা কি হবে? m0/, এত। ঠিক আছে, আর আয়তনটা কিভাবে চেঞ্জ হবে বলো দেখি? আয়তনটা হবে কি? আয়তনটা হবে এ নট চেঞ্জ হয়ে এখন এ হয়ে যাবে, আর বিসি বিসি থাকবে। আমি বললাম যে বিসি আমরা কোনো চেঞ্জ করতেছি না, এ। আর এ নট আর এর রিলেশনটা কি? গতিশীল হওয়ার ফলে কোনো বস্তুর দৈর্ঘ্য তো এই ফর্মুলা অনুযায়ী কমে, তাই না? এই ফর্মুলা অনুযায়ী কমে। তাইলে এখানে m0/1 - v² / c² থাকুক, আর এইখানে এটারে আমি লিখবো a0 1 - v²/c², সাথে বিসি থাকবে। তাইলে এখানে এখন বুঝতেছো ওই যে কি হবে, এখানে আমরা m0, a0 আর বিসি এই তিনটা মিলায় রো বলবো, রো নট। ঠিক আছে, আর এই দুইটাই নিচে আছে, দুইটাই গুণ হয়ে রুটটা চলে যাবে। তাইলে এরকম একটা ব্যাপার আসতেছে, বুঝছো? এইভাবে জিনিসটা হয়। তো ভালো হবে। আচ্ছা, এই হিসাবটা আমি এই কারণে দেখালাম যাতে হিসাবটা তোমরা করতে পারো, বুঝছো? হিসাবটা যাতে করতে পারো। ওকে, ভর শক্তি সম্পর্ক, ভর শক্তি রূপান্তরের সূত্র, কালজয়ী সূত্র পদার্থবিজ্ঞানের। তো আমাদের সূত্রটা কি? E = mc²। বুঝছো? E = mc²। এখানের এই এমটা কিন্তু আপেক্ষিক ভর, মানে এই যে সূত্রটা ছিল, এই সূত্রের যে এমটা আছে ওই এমটা এটা, বুঝছো? ওই এমটা এটা আপেক্ষিক ভর, এবং এটা হলো মোট শক্তি। এবং মোট শক্তির ভিতরে কি গতিশক্তি এবং স্থিতিশক্তি দুইটাই থাকে। মোট শক্তির ভিতরে গতিশক্তি স্থিতিশক্তি দুইটাই থাকে। তার মানে খেয়াল করবা, দেখো, স্থিতিশক্তিটা কি? স্থির অবস্থার জন্য যে শক্তি। কোনো বস্তুর স্থির ভর যদি m0 হয়, তাহলে স্থিতিশক্তিটা হবে m0c², ইপি। স্থিতিশক্তি হবে m0c²। স্থির অবস্থার জন্য যে শক্তিটা ওর থাকবে m0c²। তাহলে গতিশীল শক্তিটা, গতিশক্তিটা আমরা কেমনে বলবো? দেখো, ই টোটাল ইকুয়াল টু ইপি প্লাস ইকে। ঠিক আছে, ই টোটাল তো mc², আর আমরা কি বললাম? m0c² হলো তোমার ইপি। তাইলে এখান থেকে তুমি ইকে বের করতে পারো, m - m0c²। এটা কিন্তু গতিশক্তির সূত্র, আপেক্ষিকতার হিসাবে গতিশক্তির সূত্র। কোনো বস্তুর গতিশক্তি আমরা এইভাবে এইভাবে বের করব, খুবই ইম্পর্টেন্ট সূত্র। বুঝা গেছে? ওকে, খেয়াল রেখো, আপেক্ষিকতার হিসাবে গতিশক্তির সূত্র এটা। ফটো তড়িৎক্রিয়া, আলোক তড়িৎক্রিয়া। তো আমাদের এইখানে সবকিছু শেষ, এগুলাই এই রিলেটিভিটি রিলেটেড সব কথাবার্তা। তো ফটো তড়িৎক্রিয়া হইতেছে এমন একটা ব্যাপার, যে একটা স্টিল প্লেট বা যে কোনো প্লেটের উপর, ধাতব প্লেটের উপরে যদি রেডিয়েশন এসে পড়ে, ফোটন এসে পড়ে, আলো এসে পড়ে, তাহলে ওইখান থেকে ইলেকট্রন বের হয়। এই 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 ইফেক্টটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো মানে হইতেছে লাইট, আর ইলেকট্রিক মানে ইলেকট্রন বের হওয়াকে বুঝাইতেছে। ঠিক আছে? তো আলোর
আলো আসার ফলে ইলেকট্রন বের হবে, এই কারণে আমরা এটাকে ফটো ইলেকট্রিক বলতেছি। তো দেখো এখানে 2 ইলেকট্রন ভোল্ট নিডেড টু স্টার্ট ইজেকশন। ওকে, তো 2 ইলেকট্রন ভোল্টের কম যখন আসতেছে তখন দেখো ইলেকট্রন বের হয় না। খেয়াল করো, যখন 2 ইলেকট্রন ভোল্টের চেয়ে আরেকটু বেশি ইলেকট্রন, আরেকটু বেশি তোমার শক্তি আসতেছে, তখন দেখো ইলেকট্রনগুলা জাস্ট বের হয়ে আর বেশি দূর যায় না। কিন্তু যখন তুমি অনেক বেশি এনার্জি দিতেছো, তোমার শক্তি কত লাগবে? 2 ইলেকট্রন ভোল্ট লাগবে ইলেকট্রন ইজেক্ট করা, মানে ইজেক্ট করতে। কিন্তু এখানে কি অনেক বেশি শক্তি দেওয়া হয়েছে, তো এখানে খেয়াল করো ইলেকট্রন অনেক 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 দূরে 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 চলে যাইতেছে এক একটা। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার হবে। তাহলে এখানে দেখো কি হয়, এটা যদি একটা প্লেট হয়, এখানে ধরো আছে তোমার অনেকগুলো ইলেকট্রন আছে। এখন এখানে বাইরে থেকে শক্তি আসবে এইচ নিউ। ঠিক আছে, বাইরে থেকে শক্তি আসবে, শক্তি এসে এখানে যখন আঘাত করবে তখন এই ইলেকট্রনগুলার এখান থেকে, ইলেকট্রনগুলা এখানে আসে কিভাবে? ধাতব বন্ধনে আবদ্ধ, তাই না? ধাতব বন্ধনে আবদ্ধ। তাহলে এই ইলেকট্রনগুলাকে এই বন্ধন থেকে মুক্ত করতে হবে। তাই ফার্স্ট অফ অল এই এইচ নিউ এর প্রথম কাজ হইলো এই ইলেকট্রনগুলাকে বন্ধন ভাঙা, বন্ধন ভেঙে মুক্ত করা। ঠিক আছে, মুক্ত করলো। এরপরে বাকি যে শক্তিটুকু থাকবে ওই শক্তিটুকু ইলেকট্রন পেয়ে এখান থেকে হাফ এম ভি একটা গতি, একটা গতিশক্তি তৈরি করবে। তাহলে আমরা কি বলতেছি, এইচ নিউ হলো আপতিত আলোর শক্তি। এই শক্তিটা দুইটা কাজে ব্যয় হবে, একটা হইলো ইলেকট্রন ইজেক্ট করা, প্লাস বাকি শক্তিটুকু, বাকি শক্তি গতিশক্তিতে কনভার্ট হওয়া। তাহলে এইচ নিয়ে ওটা দুইটা অংশে ব্যয় হইতেছে। ইলেকট্রনকে ইজেক্ট করতেছে মানে ইলেকট্রনটা এখান থেকে জাস্ট বন্ধন ভেঙে বের হবে এমন একটা অবস্থা, আর বাকি শক্তিটুকু এর ভিতরে ঢুকে ইলেকট্রনটা বের হয়ে যাইতেছে। তো এখানে তোমার এই ইলেকট্রন ইজেক্ট করতে যে এনার্জিটার কথা আমরা বলতেছি এইটাকেই বলা হয় কার্যাপেক্ষক। অর্থাৎ ইলেকট্রনকে জাস্ট বন্ধন হতে মুক্ত করতে যে এনার্জি লাগে, বুঝছো? মুক্ত করতে যে এনার্জি লাগে, আর আমরা বইয়ের ভাষায় বলতে পারি শূন্য বেগের ইলেকট্রন বের করতে, জিরো বেগের ইলেকট্রন বের করতে যে এনার্জিটা লাগে, বেগের ইলেকট্রন বের করতে যে এনার্জির আলো এখানে আসতে হবে সেটা হলো তোমার কার্যাপেক্ষক। এটাকে আমরা ডব্লিউ নট দ্বারা প্রকাশ করি, যেটাকে বলে ওয়ার্ক ফাংশন। হ্যাঁ, ওয়ার্ক ফাংশন। বাকি শক্তি এই ইকে হয়ে যাবে। তাইলে এইচ নিউ ইজ ইকুয়াল টু তোমার কি বলে, হ্যাঁ এই কার্যাপেক্ষক প্লাস হইতেছে এই ইকে। আর ইকেটা কি? হাফ এম ভি স্কোয়ার, এটা। আর এই জিনিসটা ব্যাখ্যা করতে হলো আইনস্টাইন, যার কারণে আইনস্টাইন নোবেল প্রাইজ পাইছিল। বুঝছো? খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আইনস্টাইনের সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার ছিল ইকুয়াল টু এমসি স্কোয়ার এবং আপেক্ষিকতার ব্যাপার স্যাপারগুলো, কিন্তু আইনস্টাইন তার জন্য নোবেল পায় নাই। আইনস্টাইন নোবেল পাইছে এই আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য। ওকে, ওকে, তো এই হলো আমাদের আলোক তড়িৎ ক্রিয়ার আইনস্টাইনের সূত্র। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা এখানে কোনো অপচয়ের হিসাব নিকাশ করতেছি না, এখানে কোনো অপচয় হচ্ছে না। যদি অপচয় হইতো তাহলে কিন্তু এই গতিশক্তিটা আমরা আরো কম পেতাম। বুঝছো? যে আগত আলোর শক্তি, আপতিত আলোর শক্তি, এখান থেকে একটা অংশ অপচয় হয়ে যাইতেছে, তাহলে আমরা এখানে বেগটা আরো কম আসতো। তাই আমরা এখানে এই সূত্র থেকে যে বেগটা পাবো সেটা একটা ম্যাক্সিমাম বেগ হবে। তার কারণে এখানে দেখবা তোমাদের বইয়ে ই ম্যাক্স, এম ভি স্কোয়ার ম্যাক্স এইসব লেখা। ঠিক আছে, ওকে। তো এই হলো সূত্র। তাহলে আমাদের এখানে এই নিউ জিনিসটা কি, যে কত কম্পাঙ্কের আলো আমার এখানে আসতেছে। বুঝছো? কত কম্পাঙ্কের আলো আমার এখানে আসতেছে। এখন এখানে ব্যাপারটা কি, যে যে কোনো শক্তির আলো আসলেই আলোক তড়িৎক্রিয়া ঘটবে না। বুঝছো? তুমি বুঝতেই পারতেছো, এটা হলো যে আলোটা আসতেছে ওইটার শক্তি। তো ওই শক্তিটা যদি এখানে ইলেকট্রনের বন্ধনকে ভাঙতে না পারে তাহলে কিন্তু এখান থেকে ইলেকট্রনই বের হবে না, বা বন্ধন যদি ভাঙতেও পারে, যদি তাও যথেষ্ট শক্তি না থাকে এখান থেকে ফটোতড়িৎক্রিয়া ঘটবে না। বুঝছো? ফটোতড়িৎক্রিয়া ঘটবে না। তাইলে আমরা এখানে ওই কম্পাঙ্কটাকে বলতেছি সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক, এই সূচন কম্পাঙ্ক হলো যেই কম্পাঙ্কের আলো আসলে ফটোতড়িৎক্রিয়া ঘটবে বা ঘটা শুরু হবে মাত্র।
কথা বুঝছো? তো সূচন কম্পাঙ্কের সংজ্ঞাটা আমরা এইভাবে দেই, যেখানে ধরো ইলেকট্রন ইলেকট্রন আছে, তো এইখানে আমাদের বাইরে থেকে শক্তি আসতেছে। তাইলে কত কম্পাঙ্কের আলো আসলে, ধরো এইচএফ নট, কত কম্পাঙ্কের আলো আসলে এখান থেকে কোনো মতে ইলেকট্রনের জাস্ট বন্ধনটা ভাঙবে, অর্থাৎ ফটোতড়িৎক্রিয়া শুরু হইতেছে মাত্র বা হবে মাত্র, বুঝছো? তো বন্ধনটা জাস্ট ভাঙবে আর কিচ্ছু হবে না। তাইলে এর চার একটু কম্পাঙ্কের বেশি আলো যদি তুমি পাঠাইতে পারো, তাইলেই কিন্তু এখান থেকে শক্তি মানে এখান থেকে তুমি ফটোতড়িৎক্রিয়া ঘটাতে পারবা। আর আমরা এখানে কম্পাঙ্ক দিয়ে কেন বলতেছি, কারণ ই ইকুয়াল টু তো এইচ নিউ। আচ্ছা আমি এফ লিখে ফেলছি, এটা নিউ, হ্যাঁ নিউ, এফও লেখা যাবে অবশ্য, এইচ নিউ। তাইলে কম্পাঙ্ক বেশি হলে শক্তি বেশি হয়, এই জন্য আমরা কম্পাঙ্ক দিয়ে বলতেছি যে কম্পাঙ্ক বাড়তে থাকলে শক্তি বাড়তে থাকে। তাহলে এমন একটা কম্পাঙ্ক আছে যার জন্য ফটোতড়িৎক্রিয়া শুরু হবে মাত্র, ওইটাকে আমরা বলছি সূচন কম্পাঙ্ক। তাইলে সূচন কম্পাঙ্কের সমপরিমাণ শক্তি নিয়ে যখন একটা আলো আসবে, সেটা কি জাস্ট এখান থেকে ইলেকট্রন মুক্ত করতে পারবে, অর্থাৎ অর্থাৎ শুধুমাত্র ইলেকট্রন ইজেক্ট করবে, অর্থাৎ সেটা সমান হবে কিসের এই কার্যাপেক্ষকের সমান হবে। তাই কার্যাপেক্ষক যদি ডব্লিউ নট হয়, ডব্লিউ নটকে তুমি যদি এইচ নিউ লিখতে চাও, তাহলে এটা এইচ নিউ নট লিখতে হবে, যেই নিউ নটটাকে আমরা বলতেছি সূচন কম্পাঙ্ক। ঠিক আছে, সূচন কম্পাঙ্ক। তারপরে আরেকটা ব্যাপার, এই যে নিউ নট আছে, এটাকে আমি চাইলে, দেখো সি ইকুয়াল টু নিউ ল্যামডা, তাই না? সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে তোমার নিউ কত হয়? সি বাই ল্যামডা। তাহলে এটাকে আমরা সি বাই ল্যামডা নট কিন্তু লিখতে পারি এটাকে, যার কারণে এটা এইচ সি বাই ল্যামডা নট এমন একটা জিনিসে দাঁড়াইতেছে, বুঝছো? তো এটাও কিন্তু কার্যাপেক্ষকের সূত্র, এবং কার্যাপেক্ষক দেওয়া থাকলে সূচন কম্পাঙ্ক বের করারও সূত্র। ঠিক আছে, সূচন কম্পাঙ্ক বের করার সূত্র। তাহলে আলটিমেটলি আমাদের ফর্মুলাটা দাঁড়াইতেছে কিরকম, যে এইচ নিউ ইকুয়াল সবচেয়ে নর্মাল ফর্মুলা ডব্লিউ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এখন এই ডব্লিউ নটটারে আমি বলতেছি কার্যাপেক্ষক, যেটা কি না সূচন কম্পাঙ্কের সাথে এইভাবে রিলেটেড। তাহলে এইভাবেও একটা জিনিস হইতে পারে, হ্যাঁ। তো এই দুটা সূত্রই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এম ভি স্কোয়ার ম্যাক্স, এম ভি স্কোয়ার ম্যাক্স। অনেক সময় ইলেকট্রন গতিশক্তি চায়, তো তখন তুমি এই পুরো জিনিসটাকে ওই গতিশক্তি ইকে ম্যাক্স হিসেবে লিখবা, বা ইকে হিসেবে লিখবা, লিখে পুরোটাকে গতিশক্তি হিসেবে বের করবা। ঠিক আছে, তো এই হলো আমাদের আলোক তড়িৎ ক্রিয়ার কথাবার্তা। এবং এখানে কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও সূত্রটা লেখা যায়, হ্যাঁ। এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট প্লাস হাফ এম ভি স্কোয়ার, এইভাবে লেখা যাবে। যেখানে আবার এই ল্যামডা নটটা আবার কি, তো এখানে বলতেছিলাম এই ল্যামডা নটকে বলা হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন কম্পাঙ্কের জন্য, সূচন কম্পাঙ্কের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে আমরা বলি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে। আর আমরা এখানে একটা ইম্পর্টেন্ট গ্রাফ দেখাইতেছি, গ্রাফ থেকে প্রশ্ন আসে, হ্যাঁ। আমরা এই সাইডে বসাবো গতিশক্তি, আর এইদিকে বসাবো কম্পাঙ্ক, বুঝছো? তারপরে ইকুয়েশনটা একটু লিখি, যে এইচ এফ ইজ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা তোমরা কনফিউজ হয়েও না, আমি এখানে এফ দ্বারা লিখতেছি, হ্যাঁ। নিউ এর পরিবর্তে এফও লেখা যাবে। ওকে, তো আমি এখানে ইকে, তাই না? তো এটা তো আমার ইকে, আর এটা হলো এফ। তাহলে বলো জিনিসটা কি রকম আসবে, সাজাই ফেলি, প্লাস ইকে এইচ এফ। তাহলে বলো ইকে কি আসবে, এইচ এফ মাইনাস এইচ এফ নট, তাই না? এইচ এফ মাইনাস এইচ এফ নট। এখন আমি এখানে ইকে বসেছি ওয়াই অক্ষে, এটার পরিবর্তে ওয়াই, আর এটা বসেছি আমি এক্স অক্ষে, এটার পরিবর্তে এক্স। তাই জিনিসটা কিরকম দাঁড়াইতেছে বলো তো, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, তাই কি না? যেখানে কিনা এটা কি সি, আর ঢালটা কি প্ল্যাঙ্কের ধ্রুবক। ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্সটা এইখানে হয়, আর মাইনাস সি মানে এটা ওয়াই অক্ষ থেকে নেগেটিভ একটা অংশ কাটবে, আর ওয়াই অক্ষ থেকে নেগেটিভ অংশ কাটার জন্য এটাকে এইভাবে যাইতে হবে, বুঝছো? তাহলে এমন একটা লাইন আমরা পাবো, এমন একটা লাইন আমরা পাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এইটা। আর এখানে এই জায়গাটা কি বুঝাইতেছে দেখো তো, এই জায়গাটা কি বুঝাইতেছে? এই জায়গাটা বুঝাইতেছে হলো এফ নট, সূচন কম্পাঙ্কটা, বুঝছো?
এই জায়গাটা বুঝাইতেছে হলো এফ নট। দেখো আমরা এই সাইডটুকুকে ইগনোর করি, হ্যাঁ, মানে এইটুকু আমাদের আসলে হিসাবের বাইরে। এখানে এনার্জি নেগেটিভ এসে পড়ছে তো, বুঝছো? তো এই জায়গাটুকুকে আমরা ইগনোর করতেছি, আমরা এইটুকু মুছে দেই, আমরা লাইনটা আরেকবার আঁকাই। এই যে এরকম একটা লাইন আসবে, বুঝা গেছে? তো এই জায়গাটুকু আসলে সূচন কম্পাঙ্ক বুঝাইতেছে। জিনিসটা আমরা এইভাবে এক্সপ্লেন করবো যে কম্পাঙ্ক যখন একটা মানে আছে, একটা মানে যখন কম্পাঙ্ক আছে তখন কোনো গতিশক্তি নাই, গতিশক্তি জিরো। কম্পাঙ্ক তুমি আরো বাড়াইলা, গতিশক্তি তাও জিরো। কম্পাঙ্ক তুমি আরেকটু বাড়াইলা, গতিশক্তি তাও জিরো। কম্পাঙ্ক তুমি আরেকটু বাড়াইলা, গতিশক্তি তাও জিরো। কম্পাঙ্ক যখন এখান থেকে আরেকটু বাড়ানো হবে তখন একটা গতিশক্তি আছে এখানে, বুঝছো? তাই এখান থেকে যেটা শুরু হইতেছে, তাই এই জিনিসটাকে আমরা সূচন কম্পাঙ্ক বলতেছি। আর এই যে এখানে তো দেখাই যেতেছে কি ঢালটা কি প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান। তাহলে এখান থেকে যদি তুমি স্লোপ বের করো তাহলে এটা প্ল্যাঙ্কের ধ্রুবক হবে, ঠিক আছে? প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান হবে। ওকে, এটাই ছিল এই গ্রাফের কথাটা। এই গ্রাফ থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, বুঝছো? এই গ্রাফ থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, তাই খেয়াল রেখো। এইখানে তোমাকে যদি বলে এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্কটা কি হিসাবে হবে বলো তো? এই বিন্দুর ভুজ কি হবে? এখান থেকে এইটুকু না, এফ। আর কোটিটা কি হবে? এটুকু, মানে ইকে। তাইলে একটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে যদি বলে 2,32, ধরো ধরো এটা বলছে, ধরো এটা বলছে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা হলো আপতিত আলোর কম্পাঙ্ক আর এইটা হইতেছে ইলেকট্রনের গতিশক্তি। তাহলে এই তথ্য থেকে তুমি কিন্তু কার্যাপেক্ষক বের করতে পারবা, বুঝছো? এরকম বিন্দু বলা থাকলে এখান থেকে কার্যাপেক্ষক বের করা যাবে। এইচ এফ ইকুয়াল টু ডব্লিউ নট প্লাস ইকে। এই যে তোমার টু, এফ যদি টু হয়, এফ এর জায়গায় টু বসাবা, আর 32 হবে ইকে। এই যে এটা হবে 32। এই তো এখান থেকে ডব্লিউ নটটা বের করে ফেলা যাবে। ডব্লিউ নট যদি যদি তুমি পায়ে যাও, ডব্লিউ নটকে তুমি এইচ এফ লিখে, এইচ এফ নট লিখে এখান থেকে তুমি সূচন কম্পাঙ্কও বের করতে পারবা। ঠিক আছে, ওকে, ডান। আমাদের নেক্সট এই ব্যাপারগুলো একটু মনে রাখলে ভালো, এমসিকিউতে লাগে। অঙ্কের ভিতরে কোনো দরকার নাই এগুলার। প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এইভাবে মনে রাখার দরকার নাই, শুধু ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে, বুঝছো? এটা একটা তাৎক্ষণিক ঘটনা, এখানে কোনো টাইম ডিলে নাই যে ইলেকট্রন এসব আলো এসে পড়বে এবং ইলেকট্রন বের হবে। তো এটা একদম তাৎক্ষণিক ঘটনা। প্রতিটি আলোক তরঙ্গ নির্গমনের ক্ষেত্রে একটা ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে যাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। ওকে, তারপর একটা এই সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি জমি যখন পাঠাবা তখন এটা প্রাবল্যের সমানুপাতিক প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। মানে ফটো তড়িৎ ক্রিয়ার দ্বারা তুমি যদি এখানে আলো ইয়ে বের করতে চাও, কারেন্ট বের করতে চাও, এখান থেকে যে ইলেকট্রনগুলো বের হইতেছে এখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটতেছে। এটা হলো তোমার সেই প্লেট, বুঝছো, যার উপরে আলো এসে পড়বে। যে আলো এসে পড়লে এখান থেকে ইলেকট্রন বের হইতেছে। ইলেকট্রন এদিক দিয়ে যাওয়ার সময় এখানে তুমি ইলেকট্রিসিটি পাইতেছ বা বাতিটা জ্বলতেছে, এবং এটা হলো একটা অ্যামিটার যেটা মিলি অ্যাম্পে তোমাকে কারেন্ট দেখাইতেছে, বুঝছো? আচ্ছা, তো তাইলে যখন তুমি সূচন কম, তাইলে এখানে এই যে প্রবাহ মাত্রা, এটা দ্বারা এই ফোটো কারেন্ট বা আলোক তড়িৎকে বোঝানো হইতেছে। এবং আরেকটা যেটা, আলো ইলেকট্রনের গতিবেগ তথা গতিশক্তি আপতিত আলোকের প্রাবল্যের উপর নির্ভর করে না, কম্পাঙ্ক প্রকৃতির উপর নির্ভর করে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, একদম হালকাভাবে নেওয়া যাবে না। ইলেকট্রনের যে গতিবেগ এই ভিটা প্রাবল্যের উপর নির্ভর করে না। এটা অনেক এমসিকিউ আসে, অনেক এমসিকিউ আসে যে এটা কিসের কিসের উপর ডিপেন্ড করে, কিসের কিসের উপর ডিপেন্ড করে না, বুঝছো? প্রাবল্যের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আলোর কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্ক, এবং নির্গমক বা নিঃসারকের প্রকৃতি, মানে সেই ধাতুটার উপর নির্ভর করে, অর্থাৎ তার কার্যাপেক্ষকের উপর নির্ভর করে। এমন ধাতু যদি হয় যেখান থেকে ইলেকট্রন বের করতে বেশি এনার্জি লাগে, তো এখান থেকে ইলেকট্রনের বেগ কম বের হবে, বুঝছো? এবং ভাইস ভার্সা। ঠিক আছে, আচ্ছা। তো এটা কিন্তু প্রাবল্যের সাথে চেঞ্জ হবে না। প্রাবল্যের সাথে কি চেঞ্জ হবে? প্রবাহ মাত্রা চেঞ্জ হবে, প্রবাহ মাত্রা চেঞ্জ হবে। ইলেকট্রনের গতিবেগের সাথে এই ইসের কোনো সম্পর্ক নাই, প্রাবল্যের কোনো সম্পর্ক নাই। নিবৃত্তি বিভব আমরা এখানে ব্যাখ্যা করতেছি, দেখো এখানে তো ব্যাপারটা বললামই। আম, এইভাবে আমরা আর কি ফোটো কারেন্ট বা আলোক তড়িৎ পেয়ে থাকি। এখন নিবৃত্তি বিভব হইতেছে, আচ্ছা নিবৃত্তি বানানটা ভুল আছে, এটা তয় তয় যুক্ত হবে, নিবৃত্তি হবে। ঠিক আছে, নিবৃত্তি বিভব। আচ্ছা, দেখো তো এখানে জিনিসটা এরকম হইতেছে। ওকে, খেয়াল করবা এখানে কিন্তু নেগেটিভ প্রান্ত আছে, তাহলে এই জায়গাটা অলরেডি নেগেটিভই থাকবে। এবং এখানে যখন এসে আলো পড়ে তখন এই মাইনাসগুলো এখান থেকে বের হয়ে যায় শক্তি পেয়ে।
ঠিক আছে, একদম সম্পূর্ণ কনভেনিয়েন্ট ব্যাপার-স্যাপার। যেমন হওয়ার কথা ছিল তেমনই আছে। এখন আমি কি করব? এই জায়গাটার বিভব পার্থক্য কমায় দিব। বিভব পার্থক্যকে কমায় দিব। বিভব পার্থক্যকে যদি কমায় দেওয়া হয় মানে এখানের মাইনাসটা কমে যাবে, এখানের প্লাসটাও কমে যাবে। অন্য যেকোনোভাবে চিন্তা করতে পারো। ধরো আমি ধরতেছি এখানের মাইনাসটা কমে যাবে। এখানের মাইনাস কমে যাওয়া মানে এখানে প্লাস জিনিসপত্র বাড়তেছে। যদি পজিটিভ জিনিসপত্র বাড়তে থাকে তাহলে কিন্তু এখানের ইলেকট্রনগুলা আর ইজিলি এইদিকে যাবে না। কেননা এই ইলেকট্রনগুলো এখন এই প্লাসের আকর্ষণে এইদিকে চলে আসবে। বুঝছো? যদি এখানে পজিটিভ জিনিস বাড়তে থাকে, বুঝছো, আমি যদি ভোল্টেজ পার্থক্যটা এখানে কমাইতে থাকি, এর ফলে যেটা হবে একসময় আলোক তড়িৎক্রিয়া বন্ধ হয়ে যাবে। বুঝছো? এখান থেকে আর ইলেকট্রন বেরই হবে না একটা বিভবের জন্য। এমন একটা বিভব ভি নট আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো, যে বিভবটা অ্যাপ্লাইয়ের জন্য মানে বিপরীত বিভব আর কি, যাতে এই সাইডটাতে প্লাস বাড়ে আর এই সাইডটাতে মাইনাস বাড়ে। প্লাস বাড়লে এখান থেকে ইলেকট্রন বেরই হবে না। বুঝছো? ইলেকট্রন বেরই হবে না, কারণ প্লাস ইলেকট্রনগুলোকে এইদিকে টাইনে নেবে। তাহলে এই ভি নটের মাধ্যমে আমি কি করলাম? ইলেকট্রনগুলোর গতিশক্তি খাইয়ে দিলাম না? যে ইলেকট্রনগুলো এখন আর এখান থেকে বেরই হইতে পারতেছে না। আগে বের হইতে পারতো, আগে হাফ এম ভি স্কোয়ার ছিল। এখন এই হাফ এম ভি স্কোয়ার এখন এই হাফ এম ভি স্কোয়ারটা এই দিকে, তাই না? গতিশক্তিটা এই দিকে। এখন আমি এমন একটা কাজ এখানে করছি যেটা বিপরীত দিকে, একদম সমান এবং বিপরীত একটা শক্তি অ্যাপ্লাই হয়েছে, যার ফলে এটা কাটাকাটি হয়ে এখন আর ইলেকট্রন বেরিয়েছে না। তাইলে আমি যে শক্তিটা অ্যাপ্লাই করছি ওই শক্তিটা কি ইলেকট্রন গতিশক্তি সমান হবে। ওকে, তো ভি নট ভোল্টেজ অ্যাপ্লাই করলে ই ভি নট শক্তি অ্যাপ্লাই হয়। বুঝছো? ই ভি নট। তো এই যে ভি নটটা, এই ভি নটটা হইতেছে আমার নিবৃত্তি বিভব, এবং নিবৃত্তি বিভব আমরা এইভাবে হিসাব করে থাকি। ঠিক আছে? তাইলে হাফ এম ভি স্কোয়ারকে আমরা ই ভি নট লিখতে পারবো, যেখানে ইটা হলো ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻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 ⁻
যেহেতু আমরা হাফ এম ভি স্কোয়ারকে এটা লিখতে পারতেছি, তাহলে বুঝে দেখো এখানেও কিন্তু এই যে এরকম একটা কাজে লেখা যাবে, এরকম একটা জিনিস করা যাবে, বুঝছো? এইচ এফ ইকুয়াল টু ডব্লিউ নট প্লাস ইভি নট এইসবও লেখা যাবে। তাই নিবৃত্তি বিভব যখন বের করতে বলবে তখন আমাদের অনেক সময়ই এইসব সূত্র অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? যে গতিশক্তির জায়গাতে ইভি নট লিখে তারপরে আমাকে নিবৃত্তি বিভবটা বের করা লাগতে পারে। ঠিক আছে, খেয়াল রেখো। আচ্ছা, এখন আমরা আরেকটা ব্যাপার বলি। কোথায় যেন বলতেছিলাম, এই যে এখানে এই যে ইকে, ধরো একটা বিন্দু আছে তোমার এইখানে, হ্যাঁ, একটা বিন্দু ধরো এইখানে আছে। তাইলে এই বিন্দুর জন্য এখানে গতিশক্তিটা আছে, এখানে ইকে, এবং ওইটাকে নিবৃত্তি বিভবের সমান না? তাহলে এইখানে আমরা এইভাবে ইভি নটটাকে চিহ্নিত করতে পারি, বুঝছো? একটা বিন্দু যদি এখানে বলে, তখন এক একটা বিন্দুর জন্য কিন্তু নিবৃত্তি বিভব এক এক রকম হবে, বুঝা গেছে? এবং অবশ্যই এক এক কম্পাঙ্কের আলোর জন্য নিবৃত্তি বিভবটা এক এক রকম হবে, ঠিক আছে? তো এই হলো আমাদের নিবৃত্তি বিভব। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? এখানে নিবৃত্তি বিভবের কিছু বৈশিষ্ট্য লেখা আছে, পড়ে নিও। এখানে আরো কিছু বৈশিষ্ট্য লেখা আছে, বুঝছো? আশা করা যায় আমি যেগুলো এখানে বুঝাইছি, যদি জিনিসগুলা বুঝে থাকো, তাহলে এই জিনিসগুলোকে মনে রাখতে সুবিধা হবে এবং জাস্টিফাই করতে পারবা যে এটা কেন হয়েছে, বুঝছো? আচ্ছা, এখান থেকে আমরা একটা ছোট্ট একটা ম্যাথ দেখাইতেছি। যে এখানে বলছে 3 ভোল্ট বিভব প্রয়োগে ফোটো কারেন্ট পাওয়া যাবে কিনা। 3 ভোল্ট বিভব প্রয়োগে ফোটো কারেন্ট পাওয়া যাবে কিনা। তো দেখো এখানে কিভাবে কি করা যায়, 3 ভোল্ট বিভব প্রয়োগে ফোটো কারেন্ট পাওয়া যাবে কিনা। এখান থেকে তুমি নিবৃত্তি বিভবটা বের করবা। এখানে কি কি বলা আছে, কার্যপেক্ষক বলা আছে এবং আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এইচ এফ ইকুয়াল টু কার্যপেক্ষক প্লাস নিবৃত্তি বিভব, বুঝছো? তো এইচ এফ, এফ তো আমাকে বলে নাই, আমাকে ল্যামডা বলা আছে, এই ল্যামডা বলা আছে। আর ডব্লিউ নট প্লাস ইভি নট, এখান থেকে তুমি ভি নটটা বের করবা, বুঝছো? এখান থেকে ভি নটটা বের করবা। এই যে ভি নটটা আছে, এই যে ভি নটটা আছে, এই ভি নটটাই তোমার নিবৃত্তি বিভব। এটা দেখো কত আসে, এটা মেবি 2.8-এর মতো কিছু একটা আসে সম্ভবত, হ্যাঁ? করে দেখো তোমরা। অর্থাৎ এতটুকু ভোল্টেজ তুমি যখন প্রয়োগ করবা তখনই জিনিসটা, তখনই এটা আর কাজ করবে না, অর্থাৎ ফোটো কারেন্ট পাওয়া যাবে না। অর্থাৎ 3 ভোল্ট প্রয়োগ করলে অবশ্যই যাবে না। অর্থাৎ অ্যাপ্লাইড ভোল্টেজ যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু নিবৃত্তি বিভব হয়, তাহলে এখানে নো ফোটো কারেন্ট, কোনো ফোটো কারেন্ট থাকবে না, অর্থাৎ কোনো ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না, হ্যাঁ? আর যদি অ্যাপ্লাইড ভোল্টেজ এটার চেয়ে কম হয়ে থাকে, তাইলে হ্যাঁ, ফোটো কারেন্ট আছে, ফোটো কারেন্ট আছে। এই, ওকে, ঠিক আছে। আর সূচন তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি পারবা না?
সূচন তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বলো? এই যে কার্যাপেক্ষক দেওয়া আছে তো, ইভিতে দেওয়া আছে। 1 ইভি হলো 1.6 × 10⁻⁻19 জুল। হ্যাঁ, এইভাবে এটাকে জুলে কনভার্ট করে নিতে হবে। তো সূচন তরঙ্গ দৈর্ঘ্য এই যে W0 = Hf0। Hf0 লিখবো তুমি C/λ0, এখান থেকে তুমি λ0টা বের করবা, এটাই সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এটা দেওয়া আছে, এটা জুলে বসাবা। এক্স রে, এক্স রেতে আমাদের তেমন কিছু বলার নাই। তুমি যদি ফটো ইলেকট্রিক ইফেক্ট বুঝে থাকো তাহলে এক্স রে তোমার জন্য একদমই ইজি। আমরা এক্স রে ছবিটাও আর আঁকাইতেছি না, নাকি আঁকাবো? তোমার এই যে এখানে আমরা অনেক বড় একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, হ্যাঁ, আর এখানে একটা এরকম প্লেট থাকে, এখানে এরকম একটা প্লেট থাকে, এখানে আরো বিভিন্ন স্ট্রাকচার থাকে। হ্যাঁ, এই জিনিসটা একটা পুরোটা একটা ইসের মধ্যে আটকানো থাকে। তো এখানে আমরা অনেক হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, ভেরি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি। তখন এখান থেকে ইলেকট্রন যে এখানে আসে, এবং এই সাইডটা তো প্লাস, এই প্লাসের আকর্ষণে এত বেশি ভোল্টেজ এখানে হয়, ইলেকট্রন এখান থেকে এসে বের হয়ে যায়। ইলেকট্রন এসে পরে এখানে আঘাত করে। ও সরি, আমি এটা তাহলে উল্টা সাইডে দেখাইছি, দাঁড়াও। এই যে পাতটা এখানে থাকে, হ্যাঁ, ইলেকট্রনটা এসে এখানে এসে আঘাত করে। ইলেকট্রনটা যখন এখানে এসে আঘাত করে তখন এখান থেকে এক্স রে বের হয়। ঠিক আছে, এইভাবে আমরা এক্স রে তৈরি করি। তো এই ক্ষেত্রে জিনিসটা ওই একই রকম, যে যেই শক্তির এক্স রেটা আসতেছে আর যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা, যেই গতিশক্তির ইলেকট্রনটা এখানে আসে, ইলেকট্রন যত শক্তি নিয়ে এখানে আঘাত করবে সেটা হলো 12mv²। যদি কোনো শক্তির অপচয় না হয়, এই সম্পূর্ণ শক্তিটাই এক্স রে তৈরিতে ব্যবহৃত হবে, অর্থাৎ এইচ নিউ। অর্থাৎ এই 12mv² জিনিসটা এইচ নিউতে কনভার্ট হবে। এটাই হলো এক্স এর ক্ষেত্রে আমাদের একটা সূত্র। বুঝা গেছে? এবং এখানেও একটা ব্যাপার, এখানে তুমি যদি ভি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করে থাকো, তাইলে ইলেকট্রনের গতিশক্তিকে ইভিও লেখা যাবে। হ্যাঁ, তাই এটাকে তুমি ইভিও লিখতে পারো। তাই ইভি = H নিউ এইসব লেখা যাবে। বুঝছো? ইভি = H নিউ এইসব লেখা যাবে। তো এগুলো আর কি আমাদের এখানে এক্স রে ম্যাথ করার জন্য সূত্র। তো এসব সূত্র থেকে তুমি আশা করা যায় ম্যাথ করতে পারবা। ওকে, আরেকটা ব্যাপার কি, এইচ নিউকে তো আমরা C/λ লিখতে পারি। তো ল্যামডা ইকুয়াল টু কি আসতেছে দেখো তো। ল্যামডা, আচ্ছা এটাকে ইভি যদি লেখা হয়, ল্যামডা আসবে হলো Hc/ইভি। হ্যাঁ, এটা হলো কতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হইলে এখান থেকে এক্স রে বের হবে তার লিমিট। বুঝছো? ল্যামডা মিনিমাম এতটুকু হইতে হবে, এর চেয়ে বেশি এর চেয়ে কম হওয়া যাবে না, কারণ ল্যামডা কমলে কিন্তু এনার্জি বাড়তে থাকে। তো এক্স রে বের হওয়ার জন্য একটা লিমিট আছে, বুঝছো, যে এতটুকু রেঞ্জের মধ্যে হইলেই এক্স রে হবে, কম হইলেও হবে না, বেশি হইলেও হবে না। তো এটা হলো ল্যামডার লিমিট। আর এখানে আরেকটা ব্যাপার হইলো, তুমি এখানে Hc/E রেখে দিলে জিনিসটার মান আসবে 12,400 ডিভাইডেড বাই ভি। এটা হলো ল্যামডা মিনিমাম। ঠিক আছে, এবং এটা কিন্তু অ্যাংস্ট্রম অ্যান্সার আসবে। বুঝছো, এটা একটা শর্টকাট সূত্র। ওকে, আচ্ছা দেখো, এখানে তাহলে তোমার এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা দেওয়া আছে তোমাকে এত থেকে এত। হ্যাঁ, তো এখানে একটু তোমার তাইলে আমরা দুইটার জন্য শক্তি বের করব। ঠিক আছে, এখান থেকে শক্তি বের করব, যে এক্স রশ্মির শক্তি এখান থেকে কত আসে। Hc/λ করবো এখান থেকে, এখান থেকেও Hc/λ করবা। বুঝছো? তাহলে এখান থেকে একটা শক্তি আসবে এবং এখান থেকেও একটা শক্তি আসবে। হ্যাঁ, আসলো। তাহলে এক্স রশ্মির যে শক্তি সেটা এই রেঞ্জের মধ্যে হয়। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে হয়। ঠিক আছে, ভালো। এখন আমরা ইলেকট্রনের গতিশক্তিটাও বের করব। সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তো এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করছে। তাহলে আমি এখানে লিখি আগে নর্মালি Hf0 ইকে। তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বলা আছে, তাই আমরা জিনিসটাকে এইভাবে প্রকাশ করলাম। ঠিক আছে, তাইলে এই যে ল্যামডাটা, এটা কি আপতিত আলো, এটা হবে 4600 অ্যাংস্ট্রম, মিটারে কনভার্ট করে নিবা। ল্যামডা নট সূচন তরঙ্গ দৈর্ঘ্য 5100 অ্যাংস্ট্রম, মিটারে কনভার্ট করে নিবা। এখান থেকে ইকে বের করবা। ওকে, ইকে যদি এই দুইটা রেঞ্জের মধ্যে পড়ে তাইলে এক্স রে তৈরি করা যাবে, আর নাইলে যাবে না। সেটাই কথা, বুঝছো? ইকে যদি এই দুইটার যে রেঞ্জ তাদের মধ্যে পড়ে, তাইলেই এই গতিশক্তি দ্বারা তুমি এক্স রে তৈরি করতে পারো। যদি এই এই গতিশক্তি এর চেয়ে বেশি আসে তাইলেও হবে না, এর চেয়ে কম আসে তাইলেও হবে না, যদি এই রেঞ্জের বাইরে চলে যায়। বুঝছো, এই রেঞ্জের ভিতরে যদি থাকে তাইলে এক্স রে তৈরি করা যাবে। ঠিক আছে,
ওকে, আমরা শুরু করতেছি আমাদের অনুধাবনমূলক প্রশ্নাবলী। সূচন কম্পাঙ্ক এত বলতে কি বোঝায়? তো সূচন কম্পাঙ্ক এত বলতে বোঝায় যে জাস্ট ইলেকট্রনকে ইজেক্ট করতে, ইলেকট্রনকে বন্ধন মুক্ত করতে এতটুকু শক্তি লাগবে, এত কম্পাঙ্কের আলো লাগবে। তারপর শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন বের করতে এত পরিমাণ, এত কম্পাঙ্কের আলো লাগবে। তারপর এখান থেকে তুমি কার্যাপেক্ষকও বের করে দিবা। যে সূচন কম্পাঙ্ক এত বলতে বোঝায় যে কার্যাপেক্ষকটাও এত, এখান থেকে মান বসাই দিবা, জুলে অ্যান্সার আসবে। ঠিক আছে, যে এটার কার্যাপেক্ষক এত। ফটোতড়িৎক্রিয়া সূচন কম্পাঙ্কের উপর নির্ভরশীল। হ্যাঁ, সূচন কম্পাঙ্কের উপর নির্ভরশীল অবশ্যই, কারণ সূচন কম্পাঙ্ক যদি অনেক বেশি হয়, ধরো কোনো কিছুর সূচন কম্পাঙ্ক, আমি ধরো কাল্পনিক ভ্যালু নিতেছি, সূচন কম্পাঙ্ক ধরো 50, যদি কারো সূচন কম্পাঙ্ক 50 হয় আর কারো যদি সূচন কম্পাঙ্ক 80 হয়, তাহলে এইখান থেকে ইজিলি ফটোতড়িৎক্রিয়া ঘটবে, কারণ 50 কম্পাঙ্কের আলো আসলেই ফটোতড়িৎক্রিয়া ঘটে যাবে। কিন্তু এইটা ঘটানোর জন্য 80 আসতে হবে, 70, 60, 70 আসলে এখানে হবে না। বুঝছো? তো সূচন কম্পাঙ্কের উপর ফটোতড়িৎক্রিয়া নির্ভরশীল অবশ্যই। এই জিনিসটাই বাংলা কথায় ব্যাখ্যা করতে হবে। ধাতব পদার্থের সূচন কম্পাঙ্ক শূন্য হতে পারে কিনা? না, কোনো কিছুর, কোনো ধাতব পদার্থের কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক শূন্য হতে পারে না। শূন্য হওয়ার মানেও এটাই যে এর ভিতরে ইলেকট্রনগুলো একদমই, মানে কি, কোনো বন্ধন দ্বারা আবদ্ধ নাই, এটা হওয়া সম্ভব না। ধাতুর ভিতরে অবশ্যই একটা ধাতব বন্ধন থাকবে এবং ইলেকট্রনকে বের করতে অ্যাটলিস্ট একটা এনার্জি লাগবে, তো শূন্য হতে পারে না। তারপরে এক্স রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় কিনা ব্যাখ্যা করো। না, এক্স রশ্মি যেহেতু একটা তড়িৎ চৌম্বকীয় রশ্মি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে না। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে আলফা কণা, বিটা কণা, এরা। গামাও কিন্তু চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। বুঝছো? তো এক্স রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে না, কেননা এটা একটা রেডিয়েশন, এটার কোনো ফিজিক্যাল শেপই নাই যে এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে। কথা বুঝছো? ওকে। কোনো বস্তু আলোর সমান বেগে চলতে পারে না, ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা ওই আপেক্ষিকতার দ্বিতীয়, আমাদের যে কৃষিকার্যটা ছিল সেটা মুখস্থ এখানে লিখবা, লিখলে ভালো, যে আপেক্ষিকতার দ্বিতীয় সুশিকার্য এটা ছিল। তো সমান বেগে চলতে পারে না, এটা আর কি আমাদের জগতের নিয়ম। বুঝছো? এটা আমাদের স্পিড লিমিট অফ অফ ইউনিভার্স। আমাদের ইউনিভার্সের জন্য এটা একটা স্পিড লিমিট, কোনো কিছুর বেগই আলোর বেগ ক্রস করতে পারবে না। ঠিক আছে, এইখানে আমরা আরো কিছু কথাবার্তা বলবো। এম ইকুয়াল টু এম নট 1 - v² / c²। যদি কোনো বস্তু আলোর বেগে চলে, ভি ইকুয়াল টু সি হয়, তাহলে এম নট 1 - c², আসতেছে, যেটা কিনা m0/0 চলে আসে, যেটা কিনা অসীম চলে আসে। অর্থাৎ একটা বস্তুর ভর অসীম হয়ে যাবে, যেটা কিনা নট ফিজিক্যালি পসিবল, যে একটা বস্তুর ভর এত বেশি হয়ে গেছে যেটা অসীম হয়ে গেছে। বুঝছো? তো এটা হইতে পারে না। বুঝছো? এই কারণে আহ, চলতে পারে না। এক্স রে উৎপাদনের উচ্চ বিভব ব্যবহার করতে হয় কেন? কারণ এক্স রে, আমরা তো এখানে বললামই, এক্স রে যখন এখানে পড়াইলাম, যে এখানে ব্যাপারটা কি হয়, যে তোমার এখান থেকে ইলেকট্রন এসে এখানে আঘাত করবে, তো ইলেকট্রনটা এখান থেকে এসে এখানে কেন যাবে? এখানে জাস্ট এই ভোল্টেজের মাধ্যমেই তোমাকে এই এনার্জিটা দিতে হবে। বুঝছো? এবং অনেক বেশি এনার্জি, যে বাতাস দিয়ে ইলেকট্রন চলে যাইতেছে, এখানে একটা পাত, এখানে একটা পাত, তুমি মাঝখান দিয়ে চলে গেলে তোমার কারেন্টে শক লাগবে। কেন? কারণ এখান থেকে এখানে ইলেকট্রন পাস করতেছে। বুঝছো? এত বেশি ভোল্টেজ যে বাতাসের মধ্যে, বাতাসের রোধ অলমোস্ট ইনফিনিটি, বাতাসের রোধ অলমোস্ট অলমোস্ট ইনফিনিটি, বাতাসের রোধ। তো এই রোধের মধ্য দিয়ে এত হাই ভোল্টেজ কারেন্ট ছাড়া এই রোধ পার করা সম্ভব না, যার কারণে উচ্চ বিভব ব্যবহার করতে হয়। চলমান অবস্থায় ভর এবং নিশ্চল অবস্থার ভরের পার্থক্য লেখো। নিশ্চল অবস্থার যে ভর সেটা আমাদের এম নট, এবং চলমান অবস্থায় যে ভর সেটা এম। তো দুটার মধ্যে পার্থক্য আর কি বলবো? নিশ্চল অবস্থায় এম ছোট, আর গতিশীল অবস্থায় ভরটা বেড়ে যায় তোমার আপেক্ষিকতার কারণে। ঠিক আছে, বলবো যে কি বাড়ে, কতটুকু পরিমাণে বাড়ে, জিনিসটা আমাদের এই সূত্র অনুযায়ী বাড়ে। এটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আসতেছে। ঠিক আছে, এই কি শর্তে লরেঞ্জ রূপান্তর গ্যালিলীয় রূপান্তর অথবা গ্যালিলীয় রূপান্তর লরেঞ্জ রূপান্তরে পরিবর্তিত হয়? এটা তো একটা মুশকিল কথা হয়ে গেল, আমরা তো গ্যালিলীয় রূপান্তর পড়াই নাই। আচ্ছা দেখো, তো গ্যালিলীয় রূপান্তরে টাইম কনস্ট্যান্ট ধরা হয়েছিল। বুঝছো? টাইম কনস্ট্যান্ট। আর গ্যালিলীয় রূপান্তর লরেঞ্জ রূপান্তরে টাইমকে কনস্ট্যান্ট ধরা হয় নাই, টাইম হলো ভ্যারিয়েবল লরেঞ্জ রূপান্তরে। গ্যালিলীয় রূপান্তরে টাইমটারে শুরু থেকেই কনস্ট্যান্ট ধরে নিয়ে কাজ করছে, ওকে, কোনো প্যারা হয়নি। কিন্তু লরেঞ্জ রূপান্তরে বলছে যে না, আমি টাইমটারে ভ্যারিয়েবল ধরে নিয়ে কাজ করব, এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে টাইমটা আসলেই ভ্যারিয়েবল হয়। কথা বুঝছো? টাইমটা আসলেই ভ্যারিয়েবল হয়। তো লরেঞ্জ রূপান্তর গ্যালিলীয় রূপান্তরে পরিবর্তিত হবে এই শর্তে
যে টাইমটা কনস্ট্যান্ট, টাইমটা চেঞ্জ হয় না। এবং গ্যালিলিও রূপান্তর লরেন্জ রূপান্তরে পরিবর্তন হইতে পারে যদি তুমি টাইমটাকে ভ্যারিয়েবল চিন্তা করো। ওকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইতেছে যে এই টাইম কনস্ট্যান্ট এবং ভ্যারিয়েবল কখন হয়? যখন বস্তুর বেগ ভি আলোর বেগের কাছাকাছি হয়। তো যখন কোনো কিছুর বেগ আলোর বেগের চেয়ে খুব কম হবে, তখন তখন লরেঞ্জ ট্রান্সফরমেশন কনভার্ট হয়ে যাবে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে। বুঝছো? কারণ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আলোর ওই যে কম বেগের বস্তুর জন্য কাজ করে। আর বেগ যদি আলোর বেগের সমান হয় অলমোস্ট, তখন লরেঞ্জ ট্রান্সফরমেশন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে তোমার কনভার্ট করতে হবে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে রূপান্তর হবে। ঠিক আছে? এই ওকে। ফর ইলেকট্রনের গতিশক্তি আলোর তীব্রতা নয় কম্পাঙ্কের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা তো আমরা ইকুয়েশন থেকে ব্যাখ্যা করতে পারি। তো আমরা যে ইকুয়েশনটা ব্যাখ্যা করলাম, যেটা দুইটা অংশে ব্যয় হবে, ইলেকট্রনকে বের করবে এবং ইলেকট্রনকে একটা গতিশক্তি দিবে, এই জিনিসটা সরাসরি ডিপেন্ড করতেছে কি তোমার কম্পাঙ্কের উপর ডিপেন্ড করতেছে। বুঝছো? তীব্রতা যখন বেশি হয়, তীব্রতা বেশি মানে এটা বোঝে যে বেশি ফোটন আসতেছে। ধর তীব্রতা বেশি মানে বেশি ফোটন, বেশি ফোটন। কিন্তু বেশি ফোটন দিয়ে তো আমার লাভ নাই। আমার যদি ফোটনের শক্তি কম থাকে তো আমার বেশি ফোটন দিয়ে লাভ নাই। তো আলোর তীব্রতা তুমি যদি বাড়াও তাহলে বেশি ফোটন আসবে। কিন্তু যদি ফোটনের শক্তি কম থাকে, ফোটো ইলেকট্রিক ইফেক্টে তোমার কোনো চেঞ্জই ঘটবে না। ঠিক আছে? তাই এই গতিশক্তিটা ডিপেন্ড করবে কম্পাঙ্কের উপরে, কম্পাঙ্কের উপরে। ঠিক আছে? বিটা ক্ষয়ের ক্ষেত্রে মৌলের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, এটা তো এই চ্যাপ্টারের না, এটা আমরা পরমাণুর চ্যাপ্টারে ব্যাখ্যা করব, এখানে বলতেছি না। বস্তুর বেগ বৃদ্ধি পেলে দৈর্ঘ্য সংকোচন বৃদ্ধি পায়। হ্যাঁ, আমরা এই এই ইকুয়েশন থেকে ব্যাখ্যাটা দিয়ে দিতে পারি। বুঝছো? যে ভি তুমি প্রথমে 0.1 সি ধরে দেখবে এল ইকুয়াল টু কত আসে, এল ইকুয়াল টু এল নটের কিছু একটা গুণ আসবে। আর ভি ইকুয়াল টু তুমি 0.9 সি ধরে দেখবা যে এল ইকুয়াল টু কত আসে, মানে কত ইন্টু এল নট। বুঝছো? তো এটা যদি এল নট হয়, যদি এল টু হয়, দেখাবো যে এল টু এল ওয়ানের চেয়ে অনেক কম। অর্থাৎ বেগ বাড়ার ফলে দৈর্ঘ্য সংকোচনও বাড়ছে, অর্থাৎ দৈর্ঘ্য বেশি কমে গেছে। বুঝছো? সমীকরণটির অর্থ ব্যাখ্যা করো। এই সমীকরণটির অর্থ হলো ভর এবং শক্তি সমতুল্য। ভর এবং শক্তি সমতুল্য। আমরা ভর থেকে শক্তি পাইতে পারি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার সূত্র থেকে, এবং শক্তি থেকেও ভর পাওয়া যায়। তখন এম ইকুয়াল টু ই বাই সি স্কোয়ার আমরা লিখব। বুঝছো? শক্তি থেকেও আমরা ভর পাইতে পারি, তখন এম ইকুয়াল টু ই বাই সি স্কোয়ার, এরকমভাবে আমরা জিনিসটাকে লিখি। তো এটাই এই সমীকরণের অর্থ, এবং এটা মোট শক্তি। হ্যাঁ, সমতুল্য। ঠিক আছে? ভর এবং শক্তি সমতুল্য। এই শক্তিটা আবার কি? এই শক্তিটা মোট শক্তি, এর মধ্যে গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে। এরপরে আলোর ঔজ্জ্বল্য বাড়লে ফোটো কারেন্ট বাড়ে কেন? ওই যে আলোর ঔজ্জ্বল্য মানে তীব্রতা। বুঝছো? তীব্রতা যদি বাড়ে তার মানে আমরা বলতেছি বেশি ফোটন আসতেছে, বেশি ফোটন আসে। বেশি ফোটন আসলে তাহলে দেখো এইচ এফ ইকুয়াল টু ধরো ডব্লিউ নট প্লাস ইকে। এফ যদি না বাড়ে ইকে কিন্তু বাড়বে না, ইকে বাড়বে না। কিন্তু বেশি ফোটন আসলে বেশি ইলেকট্রন বের হবে, বেশি ইলেকট্রন বের হবে, এবং সবাই ওই সেম সেম ইকে নিয়েই বের হবে। আমার কথা বুঝছো? বেশি ফোটন আসলে বেশি ইলেকট্রন বের হবে। যেমন তোমার এখানে তুমি যদি দুইটা ফোটন পাঠাও, তাহলে এখান থেকে ধরো দুইটা ইলেকট্রন বের হইলো। যদি তুমি এখানে পাঁচ 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 ছয়টা ফোটন পাঠাও, তাহলে কিন্তু এখান থেকে আরো বেশি ইলেকট্রন বের হবে। ঠিক আছে? কিন্তু এখানে তুমি যে দুইটা ফোটন পাঠাইলা তার শক্তি আর এই পাঁচটা ফোটনের শক্তি যদি সেম থাকে, তাহলে কিন্তু এখান থেকে যে ইলেকট্রনগুলো বের হবে তাদের সবার বেগ সেম হবে। তো বেগ বাড়ানোর জন্য তোমার আসলে কম্পাঙ্ক চেঞ্জ করতে হবে। বুঝছো? বেগ বাড়ানোর জন্য এই ইয়ে থেকে করা যাবে না, ঔজ্জ্বল্য বা তীব্রতা বাড়াইলে চলবে না। ঠিক আছে? তো ফোটো কারেন্ট বাড়ে কেননা বেশি ইলেকট্রন বের হইলে কারেন্ট বেশি আসবে, মানে ইলেকট্রনের ফ্লো বেশি, ইলেকট্রন ফ্লো বেশি, ফোটো কারেন্ট বেশি। ঠিক আছে? এক্স রশ্মি নলে টার্গেট হিসেবে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু ব্যবহার করা হয় কেন? কারণ এখানে ইলেকট্রন এত বেশি জোরে এসে তোমার ইয়ে করে যে এখানে অনেক বেশি তাপ তৈরি হয়। বুঝছো? অনেক বেশি তাপ তৈরি হয়। তো এখানে যদি ধাতু গলেই যায়, গলে পড়ে গেল, তাহলে তো এখানে আমরা এক্স রে তৈরি করতে পারবো না। বুঝছো? তো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু ব্যবহার করা হয় যেন এখানে জিনিসটা গলে না যায়। মাইকেলসন মর্লে পরীক্ষার ফলাফল আমরা ওই সাইডে দেখাইছিলাম। মাইকেলসন মর্লে পরীক্ষায় ফলাফল কি কি ছিল ওইগুলা ব্যাখ্যা করবা। একদম একদম শুরুতে দেখানো হয়েছে। চলমান বস্তুর দৈর্ঘ্য কখনো শূন্য হয় না কেন? দেখো,
ভি যদি কখনো সি হয়, এল ইকুয়াল টু এল নট, ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি যদি কখনো সি হয়, তাহলে ওয়ান মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার করলে এই জিনিসটা এল নট ইন্টু জিরো হয়ে এটা জিরো হয়ে যাবে। কিন্তু ভি ইকুয়াল টু সি কখনো হয় না, এর যার কারণে এই দৈর্ঘ্য কখনো শূন্য হয় না। কোনো বস্তুর ভর কখনো অসীম হতে পারে না কেন, এটা আমরা ওই যে ওইখানে দেখাইলাম। কারণ ভর অসীম হওয়ার জন্য বস্তুর বেগ আলোর বেগের সমান হতে হয়, যেটা কিনা পসিবল না। এক্স রে পরীক্ষায় প্রাপ্ত এক্স রে তীব্রতা পরীক্ষণের কোন বিষয়ের উপর নির্ভর করে, ব্যাখ্যা সহ লেখো। আচ্ছা, এখানে জিনিসটা এটা আচ্ছা আমরা থিওরিতে পড়াই নাই। তীব্রতা তো তীব্রতা আচ্ছা এক্স রে এখানে দুই জিনিসের উপর ডিপেন্ড আমরা বলতে পারি। আয়ের সাথে ডিপেন্ড হতে পারে তোমার তীব্রতা প্রপোর্শনাল টু তড়িৎ প্রবাহ হবে, বুঝছো? যত বেশি তড়িৎ প্রবাহ তুমি দিবা। আর আরেকটা হতে পারে, সেটা হলো পরীক্ষণের ভোল্টেজ, ভোল্টেজের স্কোয়ারের সাথে তীব্রতা চেঞ্জ হয়। ওকে, এগুলা আচ্ছা আমি শিওর না বইয়ে ঠিক আছে কিনা, আমি এটা অন্য জায়গা থেকে পড়ছিলাম একবার। তো আচ্ছা যাই হোক, ওকে এই তো প্লাটিনামের সূচক সূচন কম্পাঙ্ক এত বলতে কি বুঝো? শুরুতে বলা হয়েছে ভরের আপেক্ষিকতা বলতে কি বুঝো? ভর বৃদ্ধি পাবে কোনো বস্তুর আলোর বেগের থেকে বেশি বেগে চলা সম্ভব হলে ভরের কি পরিবর্তন ঘটতে হয়েছে, ভর অসীম হয়ে যায়, তো এটা আমরা বলে ফেলছি। গতিশীল বস্তুর দৈর্ঘ্য কখন শূন্য হতে পারে, সেম প্রশ্ন। রূপান্তর একই হতে পারে, সেম প্রশ্ন, এটা আমরা বলে ফেলছি। কখন একই রকম হয়, গেলে রূপান্তর নির্দিষ্ট সমর্থন করে না। হ্যাঁ, তোমার গ্যালিলীয় রূপান্তর অনুসারে, গ্যালিলীয় রূপান্তরের তোমার আপেক্ষিক বেগের যে সূত্রটা, ধরো এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটা ভিবি মাইনাস ভিএ, এটা গ্যালিলিয়ান রূপান্তর থেকেই আসে, এটা তোমরা ভেক্টরে পড়ছো। হ্যাঁ, যে ভি এ বি হবে ভিবি মাইনাস ভিএ। তো এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। তো এখন আলোর এই হিসাবে এখন তুমি যদি একটা আলোকে আলোর পিছনে দৌড় দাও, ঠিক আছে, ভি বেগে আলোর পিছনে দৌড় দিচ্ছে, তাহলে এখানে আপেক্ষিক বেগ সি মাইনাস ভি হওয়ার কথা, বুঝছো? গ্যালিলিয়ান রূপান্তর অনুসারে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অনুসারে তুমি যদি আলোর লাইট বিমের পিছনে দৌড় দাও ভি বেগে, তাইলে তোমার সাপেক্ষে লাইট বিমের বেগ হবে এত, যেটা কিনা সমর্থন করে না, এটা সি হওয়ার কথা, তাই না? দ্বিতীয় স্বীকার্য এটাই ছিল, যে আলোর বেগ সকল পর্যবেক্ষকের সাপেক্ষে একই হবে, তো সমর্থন করতেছে না। ভরের কি পরিবর্তন বলে ফেলছি। আচ্ছা, জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামোর পার্থক্য একদম প্রথম স্লাইডে দেখানো আছে। স্থির ভর সম্পন্ন কোনো বস্তুকণা আলোর বেগের সমান বেগে গতিশীল হতে পারে না। স্থির ভর, স্থির ভর সম্পন্ন কোনো কণা, যদি কারো কোনো ভর থাকে, স্থির ভর যদি কারো বিদ্যমান থাকে, মানে আলোর বেগে চলার জন্য কারো স্থির ভর জিরো হইতে হবে। স্থির ভর যদি জিরো হয়, স্থির ভর যদি জিরো হয়, তখনই শুধুমাত্র সে আলোর বেগে চলতে পারে, আলোর বেগে চলতে পারে। যেমন ফোটন। হ্যাঁ, ফোটনের স্থির ভর কিন্তু জিরো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ফোটনের স্থির ভর শূন্য। ফোটন যখন তাইলে গতিশীল হয় তখন ভর থেকে আসে, তখন ওই শক্তিটাকে আমরা ভর হিসেবে দেখি, বুঝছো? ফোটনের যে শক্তিটা থাকে ওইটাকে আমরা ভর হিসেবে দেখি। তো স্থির ভর যাদের জিরো তারাই শুধু আলোর বেগে চলতে পারে, যেমন ফোটন। যাদের স্থির ভর আছে ওরা কখনো আলোর বেগে গতিশীল হতে পারে না। এটাকে কেন? কারণ স্থির ভর যদি বিদ্যমান থাকে, তাহলে এই যে এই সূত্র অনুসারে যদি স্থির ভর এম নট হয়, তাহলে গতিশীল অবস্থায় ভর এই সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু সি হইলে এম ইকুয়াল টু অসীম হয়ে যাবে, এটা আমরা দেখাইছি একটু আগে। ওকে, এই কারণে কারো যদি স্থির ভর থাকে, ভর থাকা মানেই ওইটা যদি আলোর বেগে গতিশীল হয়, ওই বস্তুর ভর হয়ে যাবে অসীম, যেটা হওয়া সম্ভব না। অজড় প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামোতে রূপান্তর করা যায় কিনা? অজড় প্রসঙ্গ কাঠামো কি? যেখানে ত্বরণ জিরো না। আর জড় প্রসঙ্গ কাঠামো কি? যেখানে এ জিরো। তো রূপান্তর করা তো যাওয়ার কথা, তাই না? রূপান্তর করা যাবে কখন? যখন ত্বরণ হবে না। যদি এমন হয় যে একটা অজড় প্রসঙ্গ কাঠামো ত্বরণ হইতেছে না, যদি তুমি ত্বরণ জিরো করতে পারো, এ থামিয়ে দেওয়া যায়, ত্বরণ যদি অফ করে দেওয়া যায়, তাইলে ওইটা জড় প্রসঙ্গ কাঠামোতে রূপান্তরিত হবে। গ্যালিলীয় রূপান্তর ব্যাখ্যা করো। আচ্ছা, এটা এখন আসলে একটু মুশকিল। গ্যালিলিয়ান রূপান্তর, এটা এখন ব্যাখ্যা করার জন্য তোমার এরকম দুইটা অক্ষ, এটা এস, এটা এস প্রাইম, এটা একটা, এখানে একটা বিন্দু আছে। তো এটার ধরো বেগ জিরো, এটা ভি বেগে গতিশীল, এই পুরা কাঠামোটা, বুঝছো? তো ওই একই বিন্দু, আচ্ছা এই বিন্দুটা আমরা এখানে ধরি, ঠিক আছে, এই বিন্দু। তো এই বিন্দুটা এখানে না, এই বিন্দুটা এখানে আছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এই এক্স ওয়াই জেড এর সাপেক্ষে বললে হয় এক্স ওয়াই জেড এবং টাইম ধরো টি। আর যদি এই একই বিন্দুর স্থানাঙ্ক তুমি এই অক্ষের সাপেক্ষে মাপো, এই অক্ষের সাপেক্ষে মাপো, এস প্রাইমের সাপেক্ষে, তো ধরো একই বিন্দুর স্থানাঙ্ক হয় এক্স প্রাইম ওয়াই প্রাইম,
জেড প্রাইম এবং টি। টি আমাদের সেম, হ্যাঁ, গ্যালিলিয়ান রূপান্তরে টিটা সেম। তাহলে এই একই বিন্দু স্থানাঙ্ক আমরা দুইভাবে বললে দুই রকম হবে। ওকে, তাহলে দেখো এক্স প্রাইমটা কতটুকু, এটুকু না, মানে এই মূল বিন্দু থেকে এটার যে বিন্দুর যে ভুজটা সেটা। আর এক্সটা কত হবে, এখান থেকে হবে, এখান থেকে মূল বিন্দু, এই একই বিন্দু, এই বিন্দু স্থানাঙ্ক আমরা এই মূল বিন্দু সাপেক্ষে বলতেছি, আবার এই মূল বিন্দু সাপেক্ষে বলতেছি, দুইটার মধ্যে ডিফারেন্স কত। যদি এটা ভি বেগে চলে তাহলে টি সময়ে এটা কতটুকু আগে যাবে এখান থেকে এখানে, এই অক্ষটা আর কি ভিটি, এই অক্ষটা এখান থেকে এখানে ভিটি পরিমাণ আগে যাবে টি সময় এখান থেকে এই পর্যন্ত। তাহলে এক্স এবং এক্স এর মধ্যে ডিফারেন্স কত হবে, এক্স মাইনাস এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, ওয়াই কোনো চেঞ্জ হবে না। দেখো এটা এই বিন্দুটা এখান থেকে যতটুকু উপরে, এখান থেকে ততটুকুই উপরে, এই যে এই বিন্দুর লেভেলটা, বুঝছো? তাহলে ওয়াইয়ের কোনো চেঞ্জ নাই। ওয়াই কেন চেঞ্জ নেই, কারণ এটা এক্স অক্ষ বরাবর গতিশীল, তাই শুধু এক্স এরই চেঞ্জ হবে, হ্যাঁ, ওয়াইয়ের কোনো চেঞ্জ হবে না। যদি ওয়াই অক্ষ বরাবর গতিশীল হইতো তখন এটা ওয়াইয়ের চেঞ্জ করতো, জেড ইকুয়াল জেড প্রাইম। ঠিক আছে, তারপর এগুলো যদি ডিফারেন্সিয়েট করা হয়, ডিফারেন্সিয়েট করলে ভি এক্স মাইনাস ভি এক্স প্রাইম ইকুয়াল টু তোমার কি আসে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তো ভি, তারপরে ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই প্রাইম এবং ভি জেড ইজ ইকুয়াল টু ভি জেড প্রাইম। এটা ডিফারেন্সিয়েট করলে এটা আসে। তো এগুলো হচ্ছে গ্যালিলিয়ান রূপান্তর ইকুয়েশন। ঠিক আছে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ইকুয়েশন, এই জিনিসটাই এখানে তুমি বলতে পারো। বুঝা গেছে? আচ্ছা, বেগুনি আলোর শক্তি লাল আলোর চেয়ে বেশি কেন? এটা তো অবভিয়াস কথা, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তোমরা এখান থেকে বলতে পারো ল্যামডা বেশি শক্তি কম, ল্যামডা কম শক্তি বেশি। বড় বস্তুর তরঙ্গ তরঙ্গ বৈশিষ্ট্য অস্পষ্ট কেন? আচ্ছা, এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে, হ্যাঁ, শর্ট সিলেবাসে নাই এটা। আম, মহাশূন্যের নভোচারীরা আকাশ কিরকম দেখবে? আকাশ কালো দেখবে। এটা এই চ্যাপ্টারে কেন? আচ্ছা, এটা আমাদের এই চ্যাপ্টারের না। আপেক্ষিক তত্ত্ব অনুসারে সমবেগী গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে কেন? ওই যে টাইম ডায়ালেশন হয়, টি ইকুয়াল টু টি নট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বুঝছো? তুমি এখানে টি নট বলবো যে প্রকৃত সময়, তো ভি যদি তুমি বলো তোমার কত বলবা, 0.1 সি বা 0.9 সি ধরে টি ইকুয়াল টু সামথিং প্রমাণ করবা যে টিটা টি নটের চেয়ে কতটুকু কম আসে। ঠিক আছে, তার মানে টি নটটা যতটুকু থাকবে এটা তার চেয়ে কম হবে, তো এই কারণে ধীরে চলে। এল নট দৈর্ঘ্যের কোনো বস্তুকে আলোর বেগে মহাশূন্যে পাঠালে এর দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে? দৈর্ঘ্য জিরো হয়ে যাবে। আমরা এটা একটু আগে দেখাইলাম, ওয়ান মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে যাবে। ওকে, তো এল নট ইন্টু জিরো জিরো। সূচন তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি তরঙ্গ দৈর্ঘ্য আলো আপতিত হলে ফটোইলেকট্রন নির্গত হবে না। হ্যাঁ, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কিন্তু শক্তি কম, তাই না? সূচন তরঙ্গ দৈর্ঘ্য এটার একটা ব্যাপার আছে। সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে তরঙ্গ দৈর্ঘ্য একটা নির্দিষ্ট রেঞ্জের চেয়ে কম হওয়া লাগবে, তখনই শুধুমাত্র ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটবে। কারণ তরঙ্গ দৈর্ঘ্য কম হইলেই কম্পাঙ্ক বেশি হওয়া সম্ভব। বুঝছো? কম্পাঙ্ক বেশি হওয়া সম্ভব, তো এই কারণেই যদি কম হয়, তো তোমার কি কি বলছে এখানে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধারপৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রন বের হবে না। কারণ সূচন তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসা মানে শক্তি সূচন কম্পাঙ্কের যে শক্তিটা অর্থাৎ কার্যাপেক্ষকের চেয়ে কমে যাওয়া। বুঝছো? তো শক্তি লেস দেন কার্যাপেক্ষক হয়ে যাবে, যার কারণে আপতিত হবে না, মানে আপতিত হলে ইলেকট্রন বের হবে না। আচ্ছা, এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে। প্লাঙ্কের তত্ত্বের প্রয়োজন কেন? ওই যে যে আলোটা আসতেছে এখানে পড়তেছে, ওইটার যে শক্তি এটা আমরা প্লাঙ্কের তত্ত্ব থেকে এইচ এফ বাই এইচ নিউ দিয়ে বের করি। হ্যাঁ, তো এই রেডিয়েশনটাকে মডেল করার জন্য প্ল্যাঙ্কের থিওরি তোমার দরকার। এবং ঘূর্ণনশীল কাঠামো প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো নয় কেন? কারণ ঘূর্ণনশীল কাঠামোতে সবসময় ত্বরণ থাকে, এটা তোমরা পড়ছো যে কি বলে, ঘূর্ণনশীল কোনো বস্তু কখনো সমবেগে চলতে পারে না, কারণ সবসময় ত্বরণ থাকে। সবসময় ত্বরণ থাকলে এটা জড় প্রসঙ্গ কাঠামো হবে না, এটা অজড় প্রসঙ্গ কাঠামো হয়ে যাবে। ঠিক আছে, বলে ফেলছি। আচ্ছা, এইখানে এটা এখন কি বলবো, ইলেকট্রনের তাপীয় নিঃসরণ যে ব্যাপারটা, তাপীয় নিঃসরণ হলো তোমার এটাকে বলা হয় থার্মিওনিক ইমিশন। বুঝছো? তাপীয় নিঃসরণকে বলে থার্মিওনিক ইমিশন। আর ফটোতড়িৎ নিঃসরণকে তো আমরা ওই যে ফটো ইলেকট্রিক ইফেক্টই বলি। তো এর মধ্যে দুইটি পার্থক্য, একটা বলা যেতে পারে যে এটা তাপের কারণে হয়, মানে কোনো একটা ধাতুকে তুমি যদি তাপ দাও তাহলে দেখা যায় যে এখান থেকে ইলেকট্রন বের হয়। বুঝছো? তখন এই ইলেকট্রনগুলোকে আমরা থার্মিয়ন বলি, থার্মিয়ন। তাহলে এটা একটা ডিফারেন্স হইতে পারে যে এখানে আমরা
তাপ দেওয়ার মাধ্যমে ইলেকট্রন বের করি, আর এখানে আলো ফেলার মাধ্যমে, লাইট ফেলার মাধ্যমে ইলেকট্রন বের করি। এটা একটা। আরেকটা হলো যে এগুলোকে বলা হয় থার্মিয়ন, যে ইলেকট্রনগুলো বের হয়, এবং এগুলোকে আমরা বলি ফোটো ইলেকট্রন। ঠিক আছে, এই দুইটাই পার্থক্য বলা যেতে পারে। গতিশীল কণার বেগের সাথে তরঙ্গদৈর্ঘ্য আছে, এটাও আমাদের নাই শর্ট সিলেবাসে। ওকে, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি।